Everyone, welcome back to my channel RN Insights. I am Rimate, your nursing companion and also nurse at 9 110 rank holder. So আজকে আমরা স্টার্ট করব অ্যাবাউট পেডিয়াট্রিক ডিসঅর্ডার্স। ওকে, সো ফার্স্টলি যেটা আসছি সেটা হচ্ছে জিআই ডিসঅর্ডার্স, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ডিসঅর্ডার্স। ফার্স্টেই হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স, ইনএবিলিটি টু ডাইজেস্ট ল্যাকটোজ কার্বোহাইড্রেট ডিউ টু ডেফিসিয়েন্সি অর অ্যাবসেন্স অফ ল্যাকটেজ এনজাইম ইন সিক্রিশন অফ স্মল ইন্টেস্টাইন। মানে যদি ল্যাকটোজ কার্বোহাইড্রেটটাকে ডাইজেস্ট না করতে পারে ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ল্যাকটেজ এনজাইমের জন্য, তো সেটাকে আমরা ল্যাকটোজ ইনটলারেন্স বলবো। ল্যাকটোজ ইজ আ ডাইস্যাকারাইড অ্যান্ড ফাউন্ড ইন ব্রেস্ট মিল্ক। ল্যাকটোজটাকে কনভার্ট করে ল্যাকটেজ এনজাইম ইন দ্য স্মল ইন্টেস্টাইনে টু গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ, দ্যাট ইজ ব্রেন সুগার. In the absence of lactase enzyme, lactose does not digest in the small intestine and it reached the large intestine. In the large intestine, the normal flora cause fermentation, chemical breakdown of substance in the presence of the microorganism of the lactose, and then excessive flatus formation and severe watery diarrhea occurs. তাহলে ওটা ডাইজেস্ট করতে পারছে না, তাহলে ডাইরেক্টলি লার্জ ইন্টেস্টাইনে চলে যাচ্ছে। সেটার জন্য কি হচ্ছে, সিভিয়ার মানে এক্সেসিভ ফ্ল্যাটাস ফর্মেশন হচ্ছে, আর হচ্ছে সিভিয়ার ওয়াটারি ডায়রিয়া অকার হচ্ছে। ঠিক আছে, তাহলে সাইন অ্যান্ড সিমটমগুলো কি দেখতে পাবো? অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমিনাল পেন, সিভিয়ার ওয়াটারি ডায়রিয়া যেটা বলছিলাম, অ্যান্ড ডিহাইড্রেশন। ডায়রিয়া হলে ডিহাইড্রেশনটা হবে। দেন হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেস। ডায়াগনোসিস কী কী? ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ল্যাকটোজ টলারেন্স টেস্ট। Nursing care, avoid human breast milk and milk products. Always supplement the lactase enzyme with milk. ঠিক আছে, ল্যাকটেজ এনজাইমটাকে সাপ্লিমেন্ট করব with milk. A child with lactose intolerance can develop calcium and vitamin D deficiency due to abstention of breast milk. Supplementation should be initiated to this child. হ্যাঁ, মানে হচ্ছে যেহেতু ব্রেস্ট মিল্ক দেওয়া যাচ্ছে না, মিল্ক প্রোডাক্টস দেওয়া যাচ্ছে না, ওই জন্য হচ্ছে ভিটামিন ডি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বাচ্চার মধ্যে দেখতে পাওয়া যায়। সেই জন্য এগুলো সাপ্লিমেন্টস আমাদেরকে সেই হিসেবে প্রোভাইড করতে হবে বাচ্চাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট। ক্লেফট লিপ কি? ক্লেফট লিপ ইজ অলসো নোন অ্যাজ চিলিওসাইকিস। ঠিক আছে, চিলিওসাইকিস এটাকে আমরা বলি ক্লেফট লিপ। অ্যাবনর্মাল ক্লেফট ফর্মেশন ইন দ্য আপার লিপ ইজ কল্ড ক্লেফট লিপ। মানে যদি লিপটা ঠিকভাবে ফর্মেশন না হয় আপার লিপের, দেন আমরা ওটাকে ক্লেফট লিপ বলে থাকি। নর্মাল লিপ ফর্মেশন অকার্স বাই ফিউজিং ভার্মিলিয়ান বর্ডার বিটুইন 5 to 12 weeks অফ জেস্টেশন। নর্মাল ফিউশনটা কখন হয়? বিটুইন 5 to 12 weeks অফ জেস্টেশন। আর কীটা ফিউজ হয়? ভার্মিলিয়ান বর্ডার। এরপর ক্লেফট প্যালেট কি বা প্যালাটোসাইকিস কি? ক্লেফট প্যালেট ইজ অলসো নোন অ্যাজ প্যালাটোসাইকিস। অ্যাবনর্মাল ক্লেফট ফর্মেশন ইন দ্য হার্ড প্যালেট ইজ কল্ড ক্লেফট প্যালেট। নর্মাল প্যালেট ফর্মেশন এটা 9 to 12 weeks-এ হয়। ঠিক আছে, আগেরটা 5 to 12 weeks-এ লিপটা ফর্মেশন হয়, তারপরে প্যালেট ফর্মেশন হয়, দ্যাট ইজ 9 to 12 weeks. Lateral palatine process fuses medially to form the hard palate. Causes গুলো কি? torch infection, radiation exposure, drug abuse, alcohol use and smoking during pregnancy. Maternal diabetes, malnutrition, folic acid deficiency during pregnancy, use of certain medications such as valproic acid, phenytoin, এগুলোর কারণে হচ্ছে cleft lip develop করতে পারে বা cleft palate develop করতে পারে। নেক্সট আসছে কমপ্লিকেশন। ইমিডিয়েট কমপ্লিকেশন কী হবে? পুয়ার সাকলিং অ্যান্ড পুয়ার ফিডিং, অ্যাসপিরেশন রেজাল্টে আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম হতে পারে। যেহেতু প্রপার করে লিপটা প্যালেটটা ফর্মেশন হচ্ছে না, ওই জন্যই অ্যাসপিরেশনের চান্সটা অনেক বেশি থাকে। ঠিক আছে, লেটার কমপ্লিকেশন হচ্ছে গ্রোথ রিটার্ডেশন, রিপিটেড ওটাইটিস মিডিয়া বিকজ অফ ইয়ার্স ইস্টেশিয়ান টিউব ইজ কানেক্টেড টু মিডিল ইয়ার, সো ইনক্রিজ চান্স অফ ফ্রিকুয়েন্টলি মিডিল ইয়ার ইনফেকশন অর হিয়ারিং লস। ভেরি ইম্পর্ট্যান্ট, যেহেতু রিপিটেড ওটাইটিস মিডিয়া হতে পারে, কারণ কি ইউস্টেশিয়ান টিউব আমরা পড়েছি কানেক্টেড টু দ্য আমাদের ইয়ার। ঠিক আছে, ওই জন্য হচ্ছে যেটা মানে ক্লেফট লিপ আর ক্লেফট প্যালেটের জন্য ইনফেকশনের চান্সটা আমাদের ওরাল ক্যাভিটিতে থাকতে পারে, আর সেই ইনফেকশনটা আমাদের মিডিল ইয়ারেও পৌঁছে যেতে পারে। তার জন্য ফ্রিকুয়েন্ট মিডিল ইয়ার ইনফেকশন অর হিয়ারিং লস কিন্তু হতে পারে। ম্যাল প্লেসমেন্ট অর ইরাপশন অফ দ্য টিথ, স্পিচ ডিফিকাল্টি অর হাইপার নেজাল স্পিচ।
ক্লাসিফিকেশনস কি, বাইল্যাটারাল অর ইউনিল্যাটারাল। ইফ ইউনিল্যাটারাল মানে একটা সাইডেই হয়েছে, বাইল্যাটারাল মানে দুটো সাইডেই হয়েছে, ঠিক আছে। যদি ইউনিল্যাটারাল তাহলে ইট ইজ মোর কমন অন লেফট সাইড, মানে লেফট সাইড ইউনিল্যাটারাল ইজ ভেরি কমন ইন কেস অফ ক্লেফট লিপ। দেন হচ্ছে ক্লেফট লিপে সেভারাল টাইপস, কমপ্লিট ক্লেফট লিপ ইউজুয়ালি কন্টিনিউয়াস উইথ ক্লেফট প্যালেট। আর ক্লেফট লিপের সাথে ক্লেফট প্যালেট আমরা দেখতে পাই কন্টিনিউয়াসলি লিপেও হয়েছে আর প্যালেটেও কন্টিনিউয়াস হয়ে গেছে, ঠিক আছে। রিলেটেড ডিফিকাল্টিস বাই ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট। ডিউ টু ক্লেফট লিপ ডিফিকাল্টি টু ফিড টু বেবি ক্যান নট ফর্ম ভ্যাকুয়াম উইথ মাউথ টু সাক। মানে হচ্ছে বেবি হচ্ছে ভ্যাকুয়াম ক্রিয়েট করতে পারছে না মাউথে, যেহেতু ওখানটা একটা ওপেনিং আছে, ঠিক আছে, ওই জন্য সাকিংয়ের প্রবলেম হবে। রিকোয়ার স্পেশাল ফিডিং ডিভাইসেস লাইক অ্যাজ পালাডাই, মেডেলা হ্যাভারম্যান ফিডার্স, পিজিয়ন বটলস, এনিউকে নিপল অ্যান্ড অ্যান্টিকোলি কেয়ার সিস্টেম। এগুলো স্পেশাল যে ডিভাইসেস সেগুলো ইউজ করা হয় ইন কেস অফ ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেটের বাচ্চাদের ক্ষেত্রে। মাউথ ব্রিথিং ড্রাইজ মিউকাস মেমব্রেন প্রিডিসপোজিং টু ইনফেকশন। আচ্ছা, এই ডিভাইসেসগুলোর নামগুলো মনে রাখবে, মেনলি ইমেজ বেস কোয়েশ্চেন আসে, হ্যাভারম্যান ফিডারের কোয়েশ্চেন, পিজিয়ন বটলস, এইসবগুলো, পালাডাই, এগুলো একটু মাথায় রাখবে। ডিউ টু ক্লেফট প্যালেট প্রোন টু ইনফেকশন, ওটাইটিস মিডিয়া হতে পারে, যেটা আগেও পড়লাম। ম্যালপোজিশন অফ টিথ অ্যান্ড মিক্সিলারি আর্চ, হিয়ারিং প্রবলেম কজ ডিউ টু রিকারেন্ট ওটাইটিস মিডিয়ার জন্য হিয়ারিং প্রবলেম হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইউনিল্যাটারাল ক্লেফট লিপ, এটা হচ্ছে বাইল্যাটারাল ক্লেফট লিপ, মানে দু সাইডেই হবে, আর হচ্ছে ক্লেফট প্যালেট একদম ভিতরটা, মানে প্যালেটটাতে হচ্ছে প্রবলেম হচ্ছে ফর্মেশন। দেন হচ্ছে নার্সিং কেয়ার। ইমিডিয়েট নার্সিং কেয়ার কি, মনিটর দ্য রেসপিরেটরি স্টেটাস, অল ভাইটালস এটসেট্রা, প্রিভেন্ট দ্য অ্যাসপিরেশন, রাইলস টিউব ফিডিং ক্যান বি ইউজড, পালাডাই স্পুন ক্যান বি ইউজড টু প্লেস দ্য ফুড পার্টিকলস in back of the mouth or near the soft palate. Modified feeding technique can be used during bottle feeding and it is called ESSR technique, ঠিক আছে। তাহলে মডিফাইড একটা ফিডিং টেকনিক ইউজ করা যেতে পারে, যেটাকে আমরা বটল ফিডিং বলে থাকি, অ্যান্ড ইট ইজ কল্ড অ্যাট ESSR টেকনিক। এটা মানে কি হচ্ছে, ESSR মানে হচ্ছে এনলার্জ দ্য নিপল, স্টিমুলেট দ্য সাকিং, সোয়ালোয়িং অ্যান্ড হচ্ছে রেস্ট। তাহলে ESSR। এলিভেট দ্য হেড এন্ড অফ দ্য বেড আফটার ফিডিং, আর অলওয়েজ হচ্ছে ফিডিংয়ের পরে হেড এন্ডটা হচ্ছে এলিভেট করে রাখতে হবে। সার্জিক্যাল ইন্টারভেনশন ফর ক্লেফট লিপের জন্য কি না, সার্জিক্যাল প্রসিডিওর ফর ক্লেফট লিপ ইজ নোন অ্যাজ চিলোপ্লাস্টি। দ্য টাইম অফ সার্জারি উইদিন 6 months অফ এজে কিন্তু সার্জারিটা করতে হবে, যেহেতু ফরমেশনটা 5 to 12 months আমরা পড়লাম, ফ্রম দ্য ডে অফ বার্থিং, ঠিক আছে। ক্লিনার্স রুল অফ 10 একটা আছে, যেটা ইম্পর্ট্যান্ট, মাঝে মাঝে রুল অফ 10 হিসাবে কোয়েশ্চেন চলে আসে। রুল অফ 10 ইন ক্লেফট লিপ, সেটা কি না হচ্ছে 10 weeks অফ এজ হতে হবে বাচ্চাটাকে, 10 pound বডি ওয়েট হতে হবে, হিমোগ্লোবিন 10 গ্রাম থাকতে হবে, অ্যান্ড হোয়াইট ব্লাড সেল কাউন্ট লেস দেন 10,000 হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিনার্স রুল অফ 10 বা রুল অফ 10 ইন ক্লেফট লিপ যদি বলা থাকে সেটাও। প্রি অপারেটিভ নার্সিং কেয়ার কি, ফিড ইন আপরাইট পজিশন টু প্রিভেন্ট অ্যাসপিরেশন, ইউজ অ্যাডাপটিভ ডিভাইসেস অ্যান্ড এনকারেজ ব্রেস্ট ফিডিং, feed slowly, barf frequently because swallowed air, perform meticulous oral hygiene to prevent infection. Post-operative nursing care, maintain patent airway because of edema and mouth breathing, keep oral suction equipment available. Provide supine position, back upright with arm or elbow restraint or sideline position toward unoperated side. Very very important position টা হয় supine position দেব, ব্যাকটা একটু আপরাইট করে, আর আর্ম আর এলবো রেস্টেন্ট দেওয়া হয়, এই যে এইভাবে রেস্টেন্ট এলবো রেস্টেন্ট দেওয়া হয়, কারণ কি বাচ্চাটা হচ্ছে মুখে সার্জারি পরে যদি মুখে হাত ঢোকায় বা মুখে ইনজুরি হয়ে যেতে পারে, ঠিক আছে, মাউথে ইনজুরি হয়ে যেতে পারে, ওই জন্য এলবো রেস্ট্রেন্ট দেওয়া হয়, অথবা সাইড লাইন পজিশন দেওয়া হয় যদি এটা আনঅপারেটেড সাইড। যদি ইউনিল্যাটারাল থাকে, ধরো লেফট সাইডে হচ্ছে বাচ্চাটার ক্লেফট লিপ আছে, ওখানে সার্জারি হয়েছে, তো রাইট সাইডে আমরা ল্যাটারাল পজিশন দেব, ঠিক আছে। এরপর হচ্ছে যেটা প্রোন পজিশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড বিকজ ইট ক্যান প্রডিউস ড্যামেজ টু দ্য সার্জিক্যাল সাইট। ক্লেফট লিপের ক্ষেত্রে কখনোই আমরা প্রোন পজিশন দেব না, ঠিক আছে। মিনিমাইজ ক্রাইং টু প্রিভেন্ট প্রেশার অন দ্য সুচার লাইন, ক্রাইংটাকে মিনিমাইজ করব, কারণ কি বাচ্চা ক্রাই করলে আরও ওটা সুচার লাইনে হচ্ছে প্রেসার পড়বে।
Z technique of suturing is used for prevention of stitching. An assistive device যেটাকে লোগান বো বলে থাকি used to prevent stitching at the surgical site. একটা লোগান বো, এই যে এটাকে লোগান বো বলি, লোগান বো এভাবে দেওয়া হয় যাতে করে ওই সার্জিক্যাল সাইটটা স্টিচিং যাতে না হয়, একটা অ্যাসিস্টিভ ডিভাইস দেওয়া হয়, ঠিক আছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এলবো রেস্টার শুড বি ইউজড অ্যাট লিস্ট 2 weeks to prevent the infant from injuring or traumatizing the surgical site. এটা বললাম অলরেডি। Oral feeding is allowed by the but the surgical site should be clean with normal saline after each feeding. ওরাল ফিডিং হচ্ছে অ্যালাউ করা হবে, কিন্তু হচ্ছে প্রত্যেকটা ফিডিংয়ের পরে যেমন সার্জিক্যাল সাইটটা হচ্ছে ক্লিন করা হয় সেটা দেখতে হবে। এরপর ক্লেফট প্যালেটের জন্য কি, সার্জিক্যাল প্রসিডিওর অফ ক্লেফট প্যালেট ইজ নোন অ্যাজ প্যালাটোপ্লাস্টি। Time of surgery between 6 months to 12 months, 24 months or before speech development. Before speech development আমরা হচ্ছে ক্লেফট প্যালেটের সার্জারিটা করি, এটা খুব ইম্পর্টেন্ট। বিফোর স্পিচ ডেভেলপমেন্ট 6 months থেকে 24 months, ঠিক আছে। তাহলে হচ্ছে আর আগে যেটা আমি ভুল করে মনে হয় বলে ফেললাম যে টাইম অফ সার্জারি ক্লেফট লিপে হচ্ছে আমাদের উইদিন 6 months অফ এজ, এই টাইমেই হচ্ছে করা হয়। আর ফরমেশনটা আলাদা ছিল, 5 to তখন 5 to 12 weeks ছিল, ঠিক আছে, সেখানে মান্থস নয়, 5 to 12 weeks হচ্ছে ফরমেশনের টাইমটা, আর সার্জারি হচ্ছে উইদিন 6 months অফ এজের মধ্যেই সার্জারিটা করা হয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে টাইম অফ সার্জারিটা বিফোর স্পিচ ডেভেলপমেন্ট করা হয়, যেটা 6 months to 24 months। এরপর হচ্ছে পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার, প্রোভাইড প্রোন অ্যান্ড সাইডলাইন পজিশন টু প্রিভেন্ট অ্যাসপিরেশন। এক্ষেত্রে কিন্তু প্রোন পজিশন আমরা দেব, ক্লেফট প্যালেটে আমরা প্রোন পজিশন দেব, ওয়ারাস ক্লেফট লিপে কিন্তু সুপাইন অর সাইড ল্যাটারাল পজিশন, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, গুলিয়ে যায়, মাথায় রাখবে। প্যালেট, পি ফর প্যালেট, পি ফর প্রোন, ঠিক আছে। ক্লেফট লিপে হচ্ছে আমাদের হয় সুপাইন পজিশন নাহলে সাইড ল্যাটারাল পজিশন, কখনোই কিন্তু প্রোন পজিশন দেওয়া হবে না। আর এখানে প্যালেটে প্রোন পজিশন দেওয়া হয় কারণ কি অ্যাসপিরেশনের চান্সটা মিনিমাইজ করার জন্য, প্যালেটে অ্যাসপিরেশনের চান্সটা বেশি থাকে, ঠিক আছে, ওই জন্য প্যালেটে হচ্ছে প্যালাটোপ্লাস্টির পরে আমরা প্রোন পজিশন দেব। সুপাইন পজিশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড, এই ক্ষেত্রে কিন্তু সুপাইন পজিশন কন্ট্রাইন্ডিকেটেড। ইনস্ট্রাক্ট দ্য প্যারেন্টস টু অ্যাভয়েড হার্ড ফুড আইটেমস অ্যান্ড টুথব্রাশ, হার্ড ফুড আইটেম আর টুথব্রাশ হচ্ছে অ্যাভয়েড করতে বলতে হবে। ওরাল প্যাকিং ইজ প্রেজেন্ট অ্যাট দ্য সার্জিক্যাল সাইট ফর 2 to 3 days. Feeding should be provided by Ryle's tube or fast 7 to 8 days, then oral will be started as per doctor order, ঠিক আছে। ফার্স্ট 7 to 8 days আমরা হচ্ছে রাইলস টিউব দিয়ে ফিডিং প্রোভাইড করতে পারি, দেন হচ্ছে ওরালটা ডক্টরস অর্ডার যেভাবে হবে সেইভাবে স্টার্ট করতে হবে। অ্যাভয়েড দ্য ইউজ অফ ওরাল সাকশন, টান ডিপ্রেসার, ওরাল থার্মোমিটার, স্পুন অ্যান্ড স্ট্র বিকজ ইট ক্যান প্রডিউস ড্যামেজ টু দ্য সার্জিক্যাল সাইট। কখনোই হচ্ছে আমরা স্পুন, স্ট্র, ওরাল সাকশন, টাং ডিপ্রেসার এগুলো ইউজ করব না, কারণ কি এগুলো আরও ড্যামেজ প্রডিউস করে দিতে পারে, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ টু নোটিস হাইপার নেজাল স্পিচ দেন ইনফর্ম টু হেলথ কেয়ার প্রোভাইডার। যদি হাইপার নেজাল স্পিচ হচ্ছে তাহলে হেলথ কেয়ার প্রোভাইডারকে নোটিফাই করতে হবে। এটা প্যালাডাই আগের দিনও আমরা দেখেছি, এটা হচ্ছে হ্যাবারম্যান ফিডার, ম্যান্ডেলা হ্যাবারম্যান ফিডার, এটা এনইউকে নেপল। আর একটা পিজিএন যেটা বটলটা হয় ওটা, এই ফিডারটা যেরকম এটাতে আছে না, পিজিএনটা আরও লম্বা হয়, এরকম হয়, মানে উপরের যে ইয়েটা, ওটা আমরা পিজিএনটা ক্লেফট প্যালেটের ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে। ওটার ইমেজটা আমি হচ্ছে শেয়ার করে দেবো গ্রুপে। দেন আসছি ওখানে যে আমরা পড়লাম ক্লেফট লিপের রুল অফ 10, ঠিক আছে। এরপর বাকি আরও অনেক কিছু রুল আছে যেগুলো অনেক সময় গুলিয়ে যায় এগুলোর সাথে, ওই জন্য এখানে দেওয়া আছে, ঠিক আছে। রুল অফ 6 মানে ইউজড ফর কন্ট্রাসেপটিভ আফটার ডেলিভারি ইন ল্যাকটেটিং মাদার, আমরা পড়েছি যে 6 months 24 weeks অ্যান্ড ইন নন ল্যাকটেটিং মাদার 6 weeks, ঠিক আছে। কন্ট্রাসেপটিভটা আমরা ডেলিভারির পরে ইউজ করব, ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে 6 months, ঠিক আছে, অ্যান্ড ইন নন ল্যাকটেটিং মাদার আফটার 6 weeks আমরা ইউজ করব, ঠিক আছে। আর রুল অফ 9 হচ্ছে ইউজড ইন বার্ন ক্লায়েন্ট অ্যাডাল্টসে, এটা আমরা জানি। বার্ন ক্লায়েন্ট চাইল্ডে রুল অফ 5 ইউজ করা হয়। 10টা হচ্ছে ইউজড ফর ক্লেফট লিপ, যেটা পড়লাম। রুল অফ 15 এত কিছু মনে রাখার দরকার নেই, 20ও দরকার নেই। 30টা হচ্ছে পিপিএইচ আর হেমারেজ ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয়। রুল অফ 2 দরকার নেই, রুল অফ হ্যাভেল দরকার নেই, এত কিছু আসে না। এরপর হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া অ্যান্ড টিইএফ।
Esophageal atresia, failure of esophagus to form a continue a pathway from the pharynx to stomach, মানে ফ্যারিংস থেকে স্টোমাকের পাথওয়েটা কন্টিনিউয়াস যদি না হয়, ওটাতে ফেলিয়ার হয়ে যায়, দেন আমরা ওটা বলবো ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। ঠিক আছে, ট্র্যাকিয়া ইসোফেজিয়াল ফিস্চুলা অর টিএফ, এটা মানে কি অ্যাবনর্মাল কানেকশন বিটুইন ট্র্যাকিয়া অ্যান্ড ইসোফেগাস ইজ কল্ড অ্যাজ ট্র্যাকিয়া ইসোফেগাস ফিস্চুলা বা ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা। মানে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া মানে কি, ধরো এরকম ইসোফেগাসটা আছে, ঠিক আছে, দিয়ে আমাদের হচ্ছে স্টোমাকটা এইভাবে থাকে, যদি মাঝখানে কোনো কানেকশন না থাকে, ঠিক আছে, মাঝখানটায় ধরো এইভাবে কানেকশনটা নেই, ঠিক আছে, তাহলে এটাকে আমরা ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া বলবো। মানে কন্টিনিউয়াস যে পাথওয়েটা সেটার যদি ব্রেকেজ হয়ে যায়, ফেলিয়ার হয়ে যায়, সেটাকে আমরা ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া বলবো। আর তার পাশেই হচ্ছে আমাদের ট্র্যাকিয়া থাকে, ঠিক আছে, ট্র্যাকিয়াটা তার পাশেই থাকে। ট্র্যাকিয়ার সাথে যদি কোনো কানেকশন হয়ে যায় ইসোফেগাসের এইভাবে, তাহলে সেটাকে আমরা ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা বলবো। ফিস্চুলা মানেই কিছু জিনিসের মধ্যে কানেকশন, ঠিক আছে। কোয়ানাল অ্যাট্রেসিয়া মানে কি নো ওপেনিং বিটুইন ওয়ান অর বোথ নেজাল প্যাসেজ অ্যান্ড নেজোফ্যারিংস, এটা আমরা আগেও পড়েছি। যদি হচ্ছে নেজাল প্যাসেজের ওপেনিংটা বন্ধ থাকে, তাহলে সেটা আমরা কি বলবো, সেটাকে কোয়ানাল অ্যাট্রেসিয়া, ঠিক আছে। কজেসগুলো কি, টর্চ ইনফেকশন, রেডিয়েশন এক্সপোজার, ড্রাগ অ্যাবিউজ, অ্যালকোহল ইউজ, আর হচ্ছে স্মোকিং। টাইপসগুলো কি, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ লোয়ার TF is the most common type, and chance of occurrence is 80% to 90%, ঠিক আছে। তাহলে মোস্ট কমন টাইপটা কি, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ লোয়ার TF, মানে হচ্ছে নিচের দিকটা হচ্ছে কানেক্ট থাকবে, এই নিচের দিকটা হচ্ছে কানেক্ট থাকবে, মানে ইসোফেজাসের নিচের দিকটা, অ্যান্ড চান্স অফ অকারেন্স ইজ 80 to 90% in which lower part of the esophagus connected to trachea। এখানে ইমেজগুলো থাকলে ভালোভাবে বোঝা যেত। যাই হোক, ওগুলো আমি শেয়ার করে দেবো। 5টা টাইপ অফ কী বলে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া হয়। একটা ফার্স্টলি যেটা ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইদাউট TF, মানে কোনো কানেকশন থাকবে না, শুধুমাত্র এরকমভাবে ইসোফেগাসটা অ্যাট্রেসিয়া থাকবে, আর ট্র্যাকিয়াটা যেরকম আছে সেরকম থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট টাইপ। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ আপার TF মানে কি এরকম উপরে হচ্ছে কানেকশনটা থাকবে, সেটা হচ্ছে সেকেন্ড টাইপ। থার্ড টাইপ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ লোয়ার TF, মানে হচ্ছে এরকম, এটা তো আরেকটু নিচে, যাই হোক, এরকম লোয়ার ইসোফেগাসের সাথে কানেকশনটা থাকবে, সেটা হচ্ছে 3, ঠিক আছে। আর ফোর্থটা কি, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ বোথ আপার অ্যান্ড লোয়ার TF, মানে বোথ আপার অ্যান্ড লোয়ারটা কানেক্ট থাকবে এখানে। এখানে কেমন হবে, মানে এখানে এরকম বোথ, মানে এটা যেটা ড্র করেছি সেটাই আর কি হবে, উপরটাও কানেক্ট থাকবে, নিচটাও কানেক্ট থাকবে, ঠিক আছে। ফার্স্টেরগুলো কিন্তু শুধু উপরটা, আমি ড্র করার একটা ছবিতে ড্র করার জন্য আমি এটা দেখাচ্ছি। আর 4 নাম্বারটা যেটা বললাম বোথ আপার অ্যান্ড লোয়ার, সেটা এরকম হবে, ঠিক আছে। TF উইদাউট ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া মানে হচ্ছে শুধু TF থাকবে, কিন্তু ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া থাকবে না, মানে ইসোফেগাসটা নর্মালি যেরকম থাকবে। এটাকে অনেক সময় এই শেপটা বলি, ঠিক আছে, এইভাবে একটু থাকে, দিয়ে এরকম অবস্ট্রাকশন থাকে ওখানে। তারপর হচ্ছে আমাদের শুধু এটার সাথে আমাদের ওই ট্র্যাকিয়াটা এইভাবে কানেক্ট থাকবে, সেটা হচ্ছে TF উইদাউট ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, ঠিক আছে। তাহলে 5টা টাইপ। আর টাইপ সিটা হচ্ছে আমাদের মোস্ট কমন, যেটা আমরা পড়লাম টাইপ সি বা টাইপ 3টা হচ্ছে আমাদের মোস্ট কমন। এরপর হচ্ছে কার্ডিনাল 3C সাইন। 3C সাইন কি হয়, যেটা হচ্ছে কাফিং, চোকিং অ্যান্ড সাইনোসিস। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট 3C সাইন। যদি কাফিং, চোকিং আর সাইনোসিস থাকে, তাহলে আমরা ভাববো এটাতে হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া বা ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ TF, যাও একটা আছে। এরপর হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেশন, চোকিং, স্নিজিং অ্যান্ড কাফিং ডিউরিং ফিডিং, রিজার্জিটেশন অফ ফর্মুলা থ্রু মাউথ অ্যান্ড নোজ। এটাও খুব ইম্পর্টেন্ট, রিজার্জিটেশন হবে, বেবি রিজার্জিটেশন আমরা দেখতে পাবো যে মাউথ বা নোসে হচ্ছে ফিডিংটা বেরিয়ে চলে আসছে। ফ্রদি স্যালাইভা অর ড্রুলিং ফ্রম দ্য মাউথ, ড্রুলিং আমরা দেখতে পাবো, বা ফ্রদি স্যালাইভা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটাও অনেক সময় ক্লিনিক্যাল ফিচারে লেখা থাকে, দিয়ে বলা থাকে, মানে সেটা বুঝতে হবে যে এটা হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা, এগুলো আছে, ঠিক আছে।
for the saliva and drooling from mouth. Aspiration and respiratory distress, catheter cannot be passed into the stomach. Very very important sign. It's depend on the types. এরপর ক্যাথেটার হচ্ছে স্টোমাকে পাস হবে না। এরপর এটা টাইপের উপরে ডিপেন্ড করছে, যেটাতে ধরো শুধুমাত্র এই যে টাইপ 5টা যেমন আমরা বললাম উইদাউট ইসোফেজিয়াল আট্রেসিয়া নেই, সেখানে হচ্ছে আমাদের পাস হয়ে যাবে। কিন্তু টাইপ অন্য টাইপগুলো, টাইপ সি বলো, টাইপ বি বলো, বাকি যে টাইপগুলো পড়লাম বা টাইপ এ বলো, সেগুলোতে হচ্ছে আমাদের মানে ক্যাথেটারটা পাস করবে না, যেহেতু ইসোফেগাসটা কন্টিনিউয়াস নেই। ঠিক আছে, তাহলে এখানে ক্যাথেটারটা কয়েলিং হয়ে যাবে। তাহলে এটা আমরা খুব ইম্পর্টেন্ট সাইন হচ্ছে দেখতে পাবো। এরপর হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস কি? ফিজিক্যাল এক্সামিনেশন, ইউএসজি অ্যান্ড চেস্ট এক্স-রে উইথ রেডিও ওপেক ক্যাথেটার। Preoperative nursing care, observe for sign of respiratory distress if needed to suction. Keep NPO, monitor intake output chart, change position to prevent pneumonia, maintain upright position at least 30° upright to facilitate drainage and prevent aspiration of gastric secretion. মানে অলওয়েজ হচ্ছে আপরাইট পজিশন দিতে হবে যাতে করে ড্রেনেজটা ফ্যাসিলিটেট হয় আর হচ্ছে অ্যাসপিরেশনটা যাতে আমরা প্রিভেন্ট করতে পারি। পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার কি? মনিটর ভাইটাল সাইন্স, মেনটেন হাইড্রেশন অ্যান্ড স্ট্রিক্ট ইনটেক আউটপুট চার্ট, অ্যাসেস ডেইলি ওয়েট অ্যান্ড অ্যাসেস ফর ডিহাইড্রেশন. If gastrostomy procedure is performed, then gastrostomy tube should be left open for prevention of abdominal distension. Gastrostomy tube should be closed for 1 hour after feeding. এরপর গ্যাস্ট্রোস্টোমি টিউবটা হচ্ছে ক্লোজ করে দিতে হবে 1 hour আফটার ফিডিং। ইউজুয়ালি আফটার পোস্ট অপারেটিভ 5 to 7 days ফিডিং উইল বি স্টার্ট, মানে 5 থেকে 7 দিন পরে আমরা ফিডিং স্টার্ট করতে পারি। এরপর হচ্ছে মনিটর দ্য সার্জিক্যাল সাইট ফর দ্য সাইন অফ ইনফেকশন। কোনো ইনফেকশন হয়েছে নাকি সেটার জন্য সার্জিক্যাল সাইটটা হচ্ছে মনিটর করতে হবে। রেডনেস অ্যান্ড পুরুলাইন ডিসচার্জ, ইনক্রিজ বডি টেম্পারেচার যেটা হচ্ছে হাইপারথার্মিয়া, ইনক্রিজ ডাব্লিউবিসি কাউন্ট অ্যান্ড ওয়ার্মথ এরিয়া। তাহলে হচ্ছে রেডনেস আর কোনো পুরুলেন ডিসচার্জ আছে কিনা, বডি টেম্পারেচারটা ইনক্রিজ হয়ে গেছে কিনা, ইনক্রিজ ডাব্লিউবিসি কাউন্ট অ্যান্ড ওয়ার্মথ এরিয়া। এরপর আমরা আসবো যেটা হচ্ছে হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস কি? অ্যাবনর্মাল থিকেনিং অর ন্যারোয়িং অফ দ্য পাইলোরাস স্ফিংক্টার ইন দ্য লোয়ার পোর্শন অফ দ্য স্টোমাক লিডিং টু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। মানে যেটা পাইলোরিক মাসেল আমরা পড়েছি, পাইলোরাস পোর্শন আমরা পড়েছি, সেটা থিকেনিং হয়ে যায়। ঠিক আছে, তারপর পাইলোরাস যে স্ফিংক্টারটা সেটা ন্যারোয়িং হয়ে যায়, তারপর ওখানে অবস্ট্রাকশন হয়ে যায় গ্যাস্ট্রিক আউটলেটে, সেটাকে আমরা বলবো হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। ইট ইজ অ্যান অ্যাকোয়ার্ড কন্ডিশন বিকজ ইট ইজ ডেভেলপড আফটার ফিউ ডেজ অফ বার্থ। ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যাট্রোপিন। সাইন অ্যান্ড সিমটম কি? প্রজেক্টাইল ভমিটিং, নন বিলিয়াস ভমিটিং কন্টেন্ট, এটা হচ্ছে কার্ডিনাল সাইন। নন বিলিয়াস ভমিটিং হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রজেক্টাইল ভমিং অ্যান্ড ইট উইল বি নন বিলিয়াস। বিলিয়াস কখন হবে? ওটা হচ্ছে স্টোমাকের পরে, স্টোমাক আছে তো তারপরেই তো আমাদের যে বাইল ডাক্ট যখন ওই প্যানক্রিয়াসে যাওয়ার সময় ওটা হচ্ছে মিসছিস, তখন হচ্ছে আমরা বিলিয়াস পাবো। এটা তো যেটা হচ্ছে জিনিসটা, এটা তো স্টোমাকের লাস্ট পোর্শনে হচ্ছে, তাহলে বাইল ডাক্ট বা সিবিডি যেগুলো, সেগুলো তো পাচ্ছি না, বাইল তো সিক্রিট এখানে হচ্ছে না, তার আগেই অবস্ট্রাকশন হচ্ছে, তাহলে তার উপরের পার্টটাতে প্রবলেম হবে। ভমিটিং যখন হবে, এখানে যদি অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে তার উপরের যে পার্টটা সেটা ভমিটিং হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের বাইলটা পাবো না। ওই জন্য নন বিলিয়াস ভমিটিং অ্যান্ড প্রজেক্টাইল ভমিটিং। প্রজেক্টাইল ভমিটিং কেন না? কারণ কি অনেকটা প্রেশারটা বেড়ে যাচ্ছে, পাইলোরাস মাসেল পুরো কনস্ট্রিক্ট হয়ে যায়, ওখানটায় অবস্ট্রাকশনের কারণে হঠাৎ করে প্রেশারটাতে ভমিটিংটা হচ্ছে। ঠিক আছে, ওই জন্য প্রজেক্টাইল ভমিটিং আমরা পাবো। ঠিক আছে। মেটাবলিক অ্যালকালোসিস, যেহেতু ভমিটিং হচ্ছে তাহলে যে অ্যাসিড কন্টেন্টটা থাকে স্টোমাকে সেটা হচ্ছে বেরিয়ে যাবে, তাহলে মেটাবলিক অ্যালকালোসিস হবে। ঠিক আছে। Dehydration, weight loss, electrolyte and acid base imbalances, olive shaped mass, very very important, palpated over abdomen on mid epigastric region. মিড এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হচ্ছে আমরা অলিভ সেভ মাস প্যালপেট করতে পারবো। ঠিক আছে। কনস্টিপেশন, ডিস্টেন্ডেড এপিগ্যাস্ট্রিয়াম অ্যান্ড ভিজিবল পেরিস্টলসিস ওভার অ্যাবডোমেন ফ্রম লেফট টু রাইট। তাহলে কোথায় হচ্ছে পেরিস্টলসিসটা পাবো? ফ্রম লেফট টু রাইট। ভিজিবল পেরিস্টলসিস ফিল ওভার অ্যাবডোমেন ফ্রম লেফট টু রাইটে আমরা হচ্ছে পেরিস্টলসিস একটা ভিজিবল দেখতে পাবো। আর অলিভ সেভ মাসটা কোথায় পাবো? মিড এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়ন। এই দুটো খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট মাথায় রাখবে। ডায়াগনোসিস কি? ফিজিক্যাল এক্সামিনেশন, ইউএসজি অ্যান্ড এন্ডোস্কোপিক এক্সামিনেশন। আর হচ্ছে নার্সিং কেয়ার কি? মনিটর স্ট্রিক্টলি ইনটেক আউটপুট চার্ট, ডেলি ওয়েট, কারেক্ট ডিহাইড্রেশন অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেস।
পাইলোরোমায়োটমি মানে কি? ইট ইজ দ্য ক্রিয়েশন অফ অ্যান ওপেনিং ইন দ্য মাসেল লেয়ার অফ দ্য পাইলোরাস। দিস প্রসিডিওর ইজ অলসো নোন অ্যাজ র্যামস্টেড প্রসিডিওর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নামটা র্যামস্টেড প্রসিডিওর মনে রাখা। এটা কিসের সার্জিক্যাল প্রসিডিওর? হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিসের, ঠিক আছে। পাইলোরোমায়োটমি বলা হয়। ওখানে ওই মাসেলের যে লেয়ারটা, সেটাকে মাসেলের লেয়ারটাতে একটা ওপেনিং ক্রিয়েট করা হয় যাতে করে অবস্ট্রাকশন যেটা আছে সেটাকে মিনিমাইজ করা যায়, ঠিক আছে। এরপর আমরা আসবো যেটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট। Abnormal opening of the abdominal wall is called as abdominal wall defect. Omphalocele মানে কি? আগের দিনই পড়ছিলাম, it is also known as exomphalus. Abnormal opening present at the level of umbilicus. Organ protrudes from the defect. This protrude organ covered by a transparent membrane or sac. একটা ট্রান্সপারেন্ট মেমব্রেন ও স্যাক দ্বারা যেটা কভার্ড সেটা হচ্ছে ওমফ্যালোসিলি। এটা কিভাবে মনে রাখতে পারো? ও একটা মানে কভারিং টাইপের আছে, একটা ক্লোজড কভারিং আছে, একটা কভারিং যেটাতে আছে সেটা হচ্ছে ওই জন্য অমফ্যালোসিলি। আজ গ্যাস্ট্রোসাইকিসে কভারিংটা থাকে না, আমি এইভাবে মনে রাখতাম। গ্যাস্ট্রোসাইকিস হচ্ছে অ্যাবনর্মাল ওপেনিং ইজ ল্যাটারাল টু দ্য আম্বিলিকাস, অর্গানস আর প্রোটিউডস, দ্য প্রোটিউড অর্গান আর ডাইরেক্টলি এক্সপোজ টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট মেমব্রেন ইজ অ্যাবসেন্ট। এখানে কিন্তু ট্রান্সপারেন্ট মেমব্রেনটা অ্যাবসেন্ট থাকে। একটা মনে রাখলে আরেকটা মনে থেকে যাবে, ঠিক আছে। কজেসগুলো কি? ম্যালনিউট্রিশন উইথ ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, রেডিয়েশন এক্সপোজার, ইনফেকশন অ্যান্ড ড্রাগ অ্যাবিউজ, আদার আননোন কজেস, ঠিক আছে। এরপর হচ্ছে ডায়াগনোসিস কি? ম্যাটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন MSAFP level is assessed in antenatal period. MSAFP value increased, it indicates abdominal wall defects. আগে মানে আমরা অভিজিতেও পড়েছি যে যদি ম্যাটার্নাল সিরাম আলফা প্রোটিনটা হচ্ছে ইনক্রিজ থাকে তাহলে যে অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্টগুলো হয়, তারপরে যেগুলো সব মানে ফর্মেশনের ডিফেক্টগুলো হয় সেগুলো আমরা পাবো যদি আলফা ফিটোপ্রোটিনটা ইনক্রিজ থাকে। এই যে নিউরাল টিউব ডিফেক্ট, এটাও পড়েছিলাম, ঠিক আছে। ইফ দ্য ভ্যালু ইজ ডিক্রিজ দেন ইট ইন্ডিকেটস ডাউন সিনড্রোম। আর যদি ভ্যালুটা ডিক্রিজ করে তাহলে কি ধরবো? সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। আর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। তাহলে এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। নার্সিং কেয়ার, প্রি অপারেটিভ নার্সিং কেয়ার কভার দ্য ডিফেক্ট ইমিডিয়েটলি উইথ স্টেরাইল গজ পিস উইথ নর্মাল স্যালাইন। ওই জন্য হচ্ছে আমাদের যদি গ্যাস্ট্রোসাইকাসিস হয় সেক্ষেত্রে আমাদের স্টেরাইল গজ দিয়ে ইমিডিয়েটলি কভার করতে হয়, ঠিক আছে। যেটা হচ্ছে ময়েস্ট স্টেরাইল গজ, মানে নর্মাল স্যালাইন দিয়ে ওটা ময়েস্ট করে দেন কভার করতে হয়, ঠিক আছে। ড্রাই কখনো দেবো না, কারণ কি ওটা হচ্ছে স্টিক করে যাবে, ঠিক আছে। যে গজ পিসের ছোটো ছোটো পার্টিকেলসগুলো হয় সেটা কিন্তু স্টিক করে যাবে, ওই জন্য ময়েস্ট আমরা স্টেরাইল গজ দিয়ে কভার করবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নার্সিং কেয়ার, নার্সিং ইন্টারভেনশন। Then apply a plastic drape over the gauze place to provide additional protection against dehydration. অনেক সময় তার উপরে একটা প্লাস্টিক ড্রেপও দেওয়া হয় যাতে করে ডিহাইড্রেশন থেকে প্রোটেকশন হয়, ঠিক আছে। তাছাড়া তো এয়ারের মাধ্যমে ওটা শুকিয়ে যাবে, ওই জন্য প্লাস্টিক একটা দেওয়া হয় যাতে করে ওই যে ময়েশ্চারটা সেটা উড়ে না যায়। বাট প্লাস্টিক ড্রেপ ডাজ নট পুট ডাইরেক্ট কন্ট্যাক্ট টু দ্য স্যাক বিকজ ইট ক্যান কজ নেক্রোসিস। কিন্তু ওটা ডাইরেক্টলি স্যাকে হচ্ছে কন্ট্যাক্ট রাখা যাবে না, কারণ কি ওটা নেক্রোসিস করে দিতে পারে, ঠিক আছে। Provide supine position. Prone position is contraindicated because it can cause further damage of the sac. এটা তো বুঝতেই পারছি, স্যাকটা যেহেতু উপরে আছে, অ্যাবডোমেন আছে, আমরা কখনোই প্রোন পজিশন দেবো না, সুপাইন পজিশন দেবো। The confirmatory treatment is surgery and it should be performed as early as possible. সার্জারিটা এখানে কনফার্মেটরি ট্রিটমেন্ট, আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সার্জারিটা করাতে হবে। মনিটর ভাইটাল সাইন ফ্রিকুয়েন্টলি অর এভরি 2 hours, পার্টিকুলারলি টেম্পারেচার, বিকজ দ্য ইনফ্যান্ট ক্যান লস হিট থ্রু দ্য স্যাক, ঠিক আছে। স্যাক থেকে হচ্ছে সে হিট লস হতে পারে, ওই জন্য কোন জিনিসটা আমাদেরকে 2 hourly মনিটর করতে হবে, যেটা হচ্ছে টেম্পারেচার। পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার কি? মনিটর ভাইটাল সাইন্স, মেনটেন হাইড্রেশন, ইলেকট্রোলাইট ব্যালেন্সেস, আর সার্জিক্যাল সাইটটার কোনো ইনফেকশন হয়েছে কিনা সেটা দেখতে হবে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজটা কি? এটা হচ্ছে একটা অ্যালার্জি কন্ডিশন। পেশেন্ট হ্যাজ অ্যালার্জি টু গ্লুটেন প্রোটিন। গ্লুটেন প্রোটিনটা হচ্ছে বাচ্চাটার অ্যালার্জি থাকবে, সো ইনঅ্যাবিলিটি টু ডাইজেস্ট গ্লুটেন প্রোটিন প্রেজেন্ট ইন সাম ফলোয়িং ফুড পার্টিকেলস। আমরা ব্রো হিসেবে মনে রাখতে পারি, দ্যাট ইজ বার্লি, রাই, ওটস অ্যান্ড হুইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোন জিনিসগুলোর মধ্যে গ্লুটেন থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে বার্লি, রাই, ওটস অ্যান্ড হুইট। Diagnosis can be done by physical examination and endoscopy.
ফিজিক্যাল এক্সামিনেশন আর এন্ডোস্কোপি দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারবো। উইদাউট ডাইজেশন অফ গ্লুটেন প্রোটিন, টক্সিসিটি অফ গ্লুটামিন অ্যামাইনো অ্যাসিড ক্যান অকার ইন দ্য এফেক্টেড নিউবর্নস। প্রোগ্রেসর অফ ইলনেস, আর্লি স্টেজে হচ্ছে ফ্যাট অ্যাবজর্পশন এফেক্টেড, লেটার স্টেজে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন এফেক্টেড, গ্রোথ ফেলিয়ার, মাসেল ওয়েস্টিং পর্যন্ত হতে পারে। ঠিক আছে, ডিউ টু অ্যালার্জিক কন্ডিশন দ্য ভিলাই অফ দ্য স্মল ইন্টেস্টাইন অলসো ড্যামেজড। এরপর হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস কি, ডায়রিয়া, লার্জ বাল্কি স্টুল ডিউ টু নো অ্যাবজর্পশন, লার্জ একটা বাল্কি ফ্যাটি স্টুল স্টিওটোরিয়া দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সেটার জন্য কারণ কি ওই ফার্স্টেই পড়লাম যে ফ্যাট অ্যাবজর্পশনটা এফেক্টেড হচ্ছে। ঠিক আছে, ওই জন্য স্টিয়েটোরিয়া, প্রেজেন্স অফ আনডাইজেস্টেড ফ্যাট, ডায়রিয়া, লার্জ বাল্কি স্টুল, অ্যাবডোমিনাল পেন থাকবে, ডিস্টেনশন থাকবে, ডেফিসিয়েন্সি অফ ফ্যাট সলিউবল ভিটামিনস লাইক এ, ডি, ই, কে ডিউ টু ম্যাল অ্যাবজর্পশন অফ ফ্যাট। এরপর যেহেতু অ্যাবজর্পশন অফ ফ্যাটটা ঠিকভাবে হচ্ছে না, ওই জন্য হচ্ছে এ, ডি, ই, কে যেগুলো ফ্যাট সলিউবল সেগুলো ডেফিসিয়েন্সি হয়ে যাবে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে নার্সিং কেয়ার। Avoid the food particles that contain gluten, protein. The alternative food particles can be used such as rice, millets, corn, potato, etc. এগুলো অল্টারনেটিভ হিসেবে আমরা ইউজ করতে পারি। Educate the family members to check the level of food particles before using that. ঠিক আছে, আর ফ্যামিলি মেম্বার্সকে হচ্ছে এডুকেট করতে হবে যে ফুড পার্টিকেলসের লেভেলটা দেখতে, ওটাকে ইউজ করার আগে। সাপ্লিমেন্ট অফ ফ্যাট সলিউবল ভিটামিন শুড বি গিভেন, আর ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো সাপ্লিমেন্ট হচ্ছে দিতে হবে। এরপর সিলিয়াক ক্রাইসিস আছে, এটা হচ্ছে ক্রাইসিস মানে সাডেনলি কিছু একটা হওয়া, আমরা আগেও পড়েছি এন্ডোক্রাইনে, অ্যাডিসোনিয়ান ক্রাইসিস, ক্রাইসিস মানেই হচ্ছে সাডেনলি অ্যাকিউটভাবে সিমটমগুলো অনসেট করা। ঠিক আছে, সাডেন অ্যাপিয়ারেন্স অফ সিভিয়ার সিমটম অফ সিলিয়াক ডিজিজ অর সিভিয়ার এপিসোড অফ ডিহাইড্রেশন অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস ফ্রম ডায়রিয়া ইউজুয়ালি ট্রিগার্ড বাই ইনফেকশন অ্যান্ড ইনজেশন অফ এক্সেসিভ গ্লুটেন প্রোটিন। ঠিক আছে, হঠাৎ করে যদি সাডেন সিভিয়ার এপিসোড অফ ডায়রিয়া, ডিহাইড্রেশন আমরা দেখতে পাই, মেটাবলিক অ্যাসিডোসিস ফ্রম ডায়রিয়া কেন হচ্ছে, ফ্রম ট্রিগার্ড বাই দ্য ইনফেকশন অ্যান্ড ইনজেকশন অফ এক্সেসিভ গ্লুটেন প্রোটিনের জন্য এটা সাডেনলি যদি হয় সেটাকে আমরা সিলিয়াক ক্রাইসিস বলবো। ফুডস দোজ আর অ্যালাউড ইন সিলিয়াক ডিজিজ, কী কী ফুড অ্যালাউ করা যাবে, মিলেট, পোটাটো, কর্ন, রাইস। আদার্স মিল্ক প্রোডাক্টস, এগস, মিট, অল ফ্রুটস, ভেজিটেবল এগুলো হচ্ছে দেওয়া যাবে। কোনগুলো রেস্ট্রিক্ট করতে হবে, বার্লে, রাই, ওটস অ্যান্ড হুইট ব্রো হিসেবে আমরা মনে রাখতে পারি। আদার্স হচ্ছে বিয়ার, বিস্কিটস, ব্রেডস, কুকিজ, টোস্ট, নুডলস এটসেট্রা, মানে এগুলোর মধ্যেও এই জিনিসগুলো থাকে কিছু পরিমাণে। ঠিক আছে, যেমন হুইট দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এই যে ব্রেডস এগুলো হুইট দিয়ে, বিস্কিট, কুকিজ এগুলো তো হুইট দিয়ে তৈরি হয়, তাহলে ওই জন্য এই জিনিসগুলো একটু মাথায় রাখবে কী কী জিনিস দিয়ে তৈরি হয়। বিয়ারটা যেমন হচ্ছে মানে অ্যাভয়েড করতে বলা হয়। ঠিক আছে, ওটাও হচ্ছে কজ করতে পারে সিলিয়াক ডিজিজ। এরপর আমরা আসছি যেটা হচ্ছে হার্সপ্রাংস ডিজিজ। হার্সপ্রাং ডিজিজ কি, ইট ইজ অলসো নোন অ্যাজ কনজেনিটাল অ্যাগ্যাংলিওনিক মেগাকোলন। ঠিক আছে, কনজেনিটাল অ্যাগ্যাংলিওনিক মেগাকোলন। ডিউরিং gestational life the ganglionic nerve fibers are distributed to all portion of GIT, but sometimes the portion of GIT may not receive the ganglionic nerve fibers. ঠিক আছে, তাহলে জেস্টেশনাল লাইফের সময় গ্যাংলিওনিক নার্ভ ফাইবার কিন্তু প্রত্যেকটা পোর্শন অফ জিআইটিতে হচ্ছে ডিস্ট্রিবিউট করা আছে, কিন্তু কখনো কখনো হচ্ছে কোনো একটা পোর্শন ধরো গ্যাংলিওনিক নার্ভ ফাইবারটা রিসিভ করলো না। ইন দ্য অ্যাবসেন্স অফ গ্যাংলিওনিক নার্ভ ফাইবার্স দ্য নার্ভ স্টিমুলেশন ডাজ নট রিসিভ অ্যান্ড পেরিস্টালসিস উইথ নট অকার ইন দ্যাট অ্যাগ্যাংলিওনিক পোর্শন। ওই অ্যাগ্যাংলিওনিক পোর্শনটাতে তাহলে পেরিস্টালসিস হবে না। আমরা জিআই সিস্টেমেই পড়েছি যে গ্যাংলিয়ন কোন হচ্ছে লেয়ারে থাকে, কোথায় থাকে, এগুলো সব আমরা হচ্ছে জিআই সিস্টেমে পড়েছি অলরেডি। জিআই ডিসঅর্ডার্স বা জিআই সিস্টেমের আমার ভিডিওগুলো আপলোড করা আছে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। ঠিক আছে, তো হচ্ছে তাহলে ওই কারণে পেরিস্টালসিস হচ্ছে না। এরপর ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ পেরিস্টালসিস ফুড পার্টিকেলস হচ্ছে বিকাম অ্যাকামুলেটেড জাস্ট প্রক্সিমাল টু দ্য গ্যাংলিওনিক পোর্শন। ঠিক আছে, মানে যেখানে আমাদের গ্যাংলিওনিক পোর্শনটা আছে, মানে গ্যাংলিওনিক পোর্শনটা আছে সেটার উপরে হচ্ছে আমাদের এরকম একটা ফোলা মতো এরিয়া আমরা দেখতে পাবো, কারণ কি ফুড পার্টিকেলসগুলো এখানে অ্যাকুমুলেটেড হয়ে যাবে, তো ওখানটা অবস্ট্রাক্ট হয়ে তো উপরের পার্টটা, ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, জাস্ট প্রক্সিমাল টু দ্য গ্যাংলিওনিক পোর্শন আমরা হচ্ছে অ্যাবসেন্স অফ
পেরিস্টলসিস দ্য ফুড পার্টিকেলস বিকাম অ্যাকুমুলেটেড, ঠিক আছে, ওই জায়গাটা, ওই জন্য আমরা সোয়েলড পোর্শন আমরা দেখতে পারবো প্রক্সিমাল টু দ্য অ্যাগ্যাংলিওনিক পোর্শন। এটা যদি অ্যাগ্যাংলিওনিক পোর্শন হয় তার উপরের পোর্শনটা আমরা দেখতে পাবো, দ্য প্রক্সিমাল পোর্শন বিকাম এনলার্জ, বুঝে গেছে যেটা বলছিলাম। The exact cause is unknown but may occur in baby with defect in chromosome number 10. Diagnosis made by physical examination and USG and rectal biopsy. রেকটাল বায়োপসিটা হচ্ছে মোস্ট কনফার্মেটরি ডায়াগনস্টিক টেস্ট। মোস্ট কমনলি এফেক্টেড পোর্শন হচ্ছে রেক্টোসিগময়েড কোলন হচ্ছে মোস্ট কমনলি এফেক্টেড। প্রত্যেকটা লাইন এখানে এমসিকিউ, ঠিক আছে। ফিজিক্যাল এক্সামিনেশন ইউএসজি করে বোঝা যায়। রেকটাল বায়োপসিটা হচ্ছে কনফার্মেটরি ডায়াগনস্টিক টেস্ট, ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট কমনলি এফেক্টেড পোর্শন কি? রেক্টোসিগময়েড কোলন, ঠিক আছে, বোঝা গেছে। এই যে এখানটায় দেখো এফেক্ট হয়েছে অ্যাগ্যাংলিওনিক পোর্শন, তার উপরের পার্টটা আমরা এনলার্জ দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রক্সিমাল পোর্শনটা। এরপর সাইন অ্যান্ড সিমটমস কি? নিউবর্নে হচ্ছে ফেলিওর টু পাস মেকোনিয়াম, মেকোনিয়াম হচ্ছে পাস করতে পারবে না, যেহেতু ওই জায়গাটা অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, পেরিস্টলসিস হবে না, মানে এই নিচের পোর্শনটা, তাহলে মেকোনিয়ামটাও পাস করতে পারছে না। অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পুয়ার সাকলিং অ্যান্ড পুয়ার ফিডিং। ইন ওল্ডার চিলড্রেনে গ্রোথ রিটার্ডেশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমিনাল পেন, বিলিয়াস ভমিটিং অ্যান্ড রিবন লাইক অ্যান্ড ফাউল স্মেলিং স্টুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু বিলিয়াস ভমিটিং হবে, যেহেতু ওই নিচের পোর্শনটা মানে ডিওডেনামের নিচের পোর্শনটা লার্জ ইন্টেস্টাইন মেনলি হচ্ছে এফেক্ট হচ্ছে, ওই জন্য বিলিয়াস ভমিটিং আমরা দেখতে পেতে পারি। রিবন লাইক অ্যান্ড ফাউল স্মেলিং স্টুল, রিবন লাইক কেন? কারণ কি এখানে হচ্ছে অলরেডি অবস্ট্রাকশন আছে, তাহলে স্টুলটা হচ্ছে অবস্ট্রাকশনের কারণে ওটা একদম যেটুকু পোর্শন হচ্ছে বাকি আছে, হয়তো কিছুটা পাস করতে পারছে, পুরোটাই অবস্ট্রাকশন আছে, একটু হচ্ছে পাস করতে পারছে, তাহলে ওই রকম রিবন লাইক স্টুল হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আর প্যালেট লাইক স্টুলও দেখতে পেতে পারে, আর ফাউল স্মেলিং স্টুল হবে, ঠিক আছে। কনস্টিপেশন অ্যান্ড সামটাইম ডায়রিয়া, কনস্টিপেশনটাই মেনলি হয়, ডায়রিয়াটা যখন এক্সেসিভ সিভিয়ার কন্ডিশনে তখন আমরা ডায়রিয়া দেখতে পাই। ব্লাস্ট সাইন যেটা, হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম, যে ইন উইচ ডিউরিং রেকটাল এক্সামিনেশন সাডেনলি পাসিং অফ দ্য স্টুল লাইক আ বাস্ট, সো দ্যাট ইজ কল্ড দ্য ব্লাস্ট সাইন। মানে হচ্ছে রেকটাল এক্সামিনেশন ধরো করলে ওখানটা অবস্ট্রাকশনটা আছে হচ্ছে, ঠিক আছে, পেশেন্টের হচ্ছে ওখানে অবস্ট্রাকশন আছে, রেকটাল এক্সামিনেশন করার পরে ওই অবস্ট্রাকশনটা একটু খুলে গেল, হঠাৎ করে অনেকটা স্টুল হচ্ছে বেরিয়ে আসবে, সেটাকে আমরা ব্লাস্ট সাইন বলি। Nursing care ki monitor all vital and bowel sound frequently to give stool softener as per order. Daily bowel irrigation with NS. Surgical management is colostomy. Post-operatively assess the stoma for color and patency. The normal stoma with appear slightly red or pink and moist. ঠিক আছে, নর্মাল স্টোমা তাহলে রেড অর পিঙ্ক আর ময়েস্ট অ্যাপিয়ারেন্স হবে, ঠিক আছে। আর যদি সেটা হচ্ছে অন্য কালার হয়ে যায়, ঠিক আছে, পুরো একদম ধরো ব্ল্যাক কিস টাইপের, পার্পলিশ টাইপের যদি হয়ে যায়, ডিপ পার্পল ডিপ ব্ল্যাক টাইপের, তার মানে ধরবো যে ওটা নেক্রোসিস হয়ে গেছে, ঠিক আছে। ওই জন্য কালার অফ স্টোমাটা ভেরি ইম্পর্টেন্ট কেস অফ কোলোস্টমি, আমরা ফান্ডামেন্টালসে আবার পড়বো। আর অ্যাবনর্মাল কালার অফ স্টোমা, হ্যাঁ যেটা বলছিলাম হেতু দেওয়া আছে, ডার্ক রেড কালার হচ্ছে ইন্ডিকেট টু অ্যাক্টিভ ব্লিডিং, যদি ডার্ক রেড কালার হয় অ্যাক্টিভ ব্লিডিং। ড্রাই স্টোমা হলে ইন্ডিকেট টু ডিহাইড্রেশন, ডিহাইড্রেশনের জন্য ড্রাই স্টোমা হয়। ব্লুজ আর ডাস্কি ব্লু স্টোমা, সাইনোসিসের জন্য ব্লু, ডাস্কি ব্লু, অনেক সময় ডিপ পার্পল কালারেরও দেখতে পাই। পুরুলেন ডিসচার্জ হলে ইন্ডিকেট টু ইনফেকশন। সার্জিক্যাল প্রসিডিওর ফর অ্যাগ্যাংলিওনিক মেগাকলন, ডুহামেল প্রসিডিওর, সোয়েব প্রসিডিওর আর সোয়েনসেন প্রসিডিওর। এই নামগুলো শুধু মনে রাখবে, কি করা হয় অত নাম মনে রাখলেও হবে, কিন্তু হচ্ছে নামগুলো যে মানে হচ্ছে হার্সপাং ডিজিজে কি কি হচ্ছে সার্জারি করা হয়, দ্যাট ইজ ডুহামেল প্রসিডিওর, সোয়েবস প্রসিডিওর অ্যান্ড সোয়েনসেন প্রসিডিওর, ঠিক আছে। এই তিনটে নাম খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটা জিনিস হচ্ছে বলে দিই, যে নর্মালি হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচার কনস্টিপেশন হচ্ছে দেখতে পাই, ঠিক আছে, কিন্তু যদি হঠাৎ করে ডায়রিয়া দেখতে পাই বা আমরা ওটাকে এন্টেরোকোলাইটিস, মানে কিছু কিছু কমপ্লিকেশন আছে, ঠিক আছে, কমপ্লিকেশন এই হার্সপ্রান্স ডিজিজের, মানে যদি হচ্ছে আমরা এন্টেরোকোলাইটিস হচ্ছে একটা কমপ্লিকেশন, ঠিক আছে। এন্টেরোকোলাইটিস বলতে সাডেনলি আমরা হচ্ছে এক্সপ্লোসিভ ডায়রিয়া দেখতে পাবো, ঠিক আছে, হঠাৎ করে পেন ইন অ্যাবডোমেন হবে, লেথার্জি হবে, ভমিটিং হবে, এক্সপ্লোসিভ ডায়রিয়া আমরা দেখতে পাবো। সেটা এই জিনিসটা হলে আমাদেরকে কিন্তু ইমিডিয়েটলি হচ্ছে আমাদের ডক্টরকে ইনফর্ম করতে হবে।
ঠিক আছে, ইমিডিয়েটলি ডক্টরকে ইনফর্ম করতে হবে, কারণ কি এটা হচ্ছে ইনফেকশন হয়ে যাচ্ছে, তার মানে আমরা ধরবো যে ইনফেকশন অফ দ্য ইন্টেস্টাইন হয়ে গেছে, এক্সপ্লোসিভ, ওই জন্য ডায়রিয়া হচ্ছে, ইনফেকশন অফ ইন্টেস্টাইন, ওই জন্য হচ্ছে। নর্মালি তো কনস্টিপেশন থাকবে, কিন্তু এন্টেরোকোলাইটিস হলে সেটা আমরা ইনফর্ম করব। আরেকটা কমপ্লিকেশন হয় যেটা হচ্ছে আমাদের পারফোরেশন হয়ে যেতে পারে, ঠিক আছে, মানে ওই মেগাকোলনটা যেটা বলছিলাম, মানে প্রক্সিমাল টু দ্য অ্যাগ্যাংলিওনিক পার্ট, মানে এইভাবে ধরো আমাদের লার্জ ইন্টেস্টাইনটা হচ্ছে আছে, ধরো এখানটাতে আমাদের এনলার্জ হয়েছে, মেগাকোলন হয়েছে, তার নিচের পোর্শনটাতে হচ্ছে আমাদের ইয়েটা নেই, অ্যাগ্যাংলিওনিক পোর্শন, এভাবে হচ্ছে নিচে আছে, ঠিক আছে। তাহলে এইখানটায় আমাদের এক গ্যাংলিয়নিক পোর্শন, গ্যাংলিয়ন সেলস অ্যাবসেন্ট, ঠিক আছে, গ্যাংলিয়নের নার্ভ যে সেলগুলো, আর এখানটাতে হচ্ছে আমাদের মেগাকলন হবে, মানে তার প্রক্সিমাল পার্টটা এনলার্জড হবে, মেগাকলন হবে। তাহলে হচ্ছে এই এনলার্জমেন্টের জন্য অনেক বেশি যদি এনলার্জমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে পারফোরেশন হতে পারে, ঠিক আছে। পারফোরেশন হওয়ার কারণে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন দেখতে পাবো, অ্যাবডোমিনাল পেন, বা হঠাৎ করে যে অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে হঠাৎ করে অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা হচ্ছে কমে যাচ্ছে, ঠিক আছে, ডিস্টেনশনটা হঠাৎ করে ধরো কমে যাচ্ছে, মানে ধরবো পারফোরেশন হয়ে গেছে, বাইরে পুরো পারফোরেট হয়ে একদম পেরিটোনিয়াল ক্যাভিটি বা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে আসছে, ওই একটা জায়গায় যেটা এনলার্জটা ছিল সেটা হয়তো পারফোরেট হয়ে গেছে, এরকমও হতে পারে। তাহলে এগুলো দুটো কমপ্লিকেশন আমরা পেতে পারি, ঠিক আছে। এরপর আসছি সেটা হচ্ছে ইন্টুসাসেপশন। ইন্টুসাসেপশন কি? টেলিস্কোপিক অফ বাওয়েল ইন্টু ওন অ্যানাদার পোর্শন ইজ কল্ড ইন্টুসাসেপশন, মানে নিজের যে ইন্টেস্টাইনেই হচ্ছে আরেকটা পোর্শন অফ ইন্টেস্টাইন হচ্ছে ঢুকে যাচ্ছে, টেলিস্কোপিং হচ্ছে। এটা ধরো একটা ইন্টেস্টাইনের পোর্শন, তার নিজেরই মানে পুরোটা এরকম ইন্টেস্টাইনটা আছে, এটা পুরোটা ইন্টেস্টাইন, ঠিক আছে, তো নিজেরই একটা পোর্শন ধরো এভাবে হচ্ছে ঢুকে যাচ্ছে, টেলিস্কোপিং হচ্ছে, সেটাকে আমরা ইন্টুসাসেপশন বলবো, ঠিক আছে। মোস্ট কমন সাইট হচ্ছে ইলিওসিক্যাল জাংশন, ইলিওসিক্যাল জাংশনটা হচ্ছে মোস্ট কমন সাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ইন্টুসাসেপ্টেড পার্ট অফ বাউল, রিটেনশন অফ ইন্টেস্টিনাল কন্টেন্ট ইন ডিস্টেন্ট বাউল অ্যাবাভ দ্য ইন্টুসাসেপশন, ওই জন্য উপর দিকটাতে হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল কন্টেন্টটা হচ্ছে রিটেন হয়ে যায়, কারণ কি তার নিচে তো নামতে পারছে না, আরেকটা ইয়ে ঢুকে গেছে, ঠিক আছে, প্রক্সিমাল পার্টটা ডিস্টাল পার্টে হচ্ছে ঢুকে যায়। সাইন অ্যান্ড সিমটমস কি? সিভিয়ার কলিকি or paroxysmal abdominal pain evidenced by kicking and drawing legs up to abdomen, মানে একদম সিভিয়ার কলিকি একটা পেন হবে, প্যারক্সিসিমাল অ্যাবডোমিনাল পেন হবে, যেটা হচ্ছে একদম হাত মানে পা ছুটবে, ঠিক আছে, কিকিং করবে, অ্যান্ড ড্রয়িং লেগস আপ অ্যাবডোমেন, মানে একদম উপরে পাটা একদম মুড়ে শুয়ে থাকবে, ঠিক আছে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, bilious vomiting and abdominal distension, presence of bowel sound, sign of পেরিটোনিজম, মানে হচ্ছে ভমিটিং পেন অর অ্যাবডোমিনাল টেন্ডারনেস অ্যান্ড শক, মানে যেগুলো পেরিটোনাইটিস বা ওইসবের সাইন আমরা দেখে থাকি, ভমিটিং হবে, পেইন হবে, অ্যাবডোমিনাল টেন্ডারনেস হবে, শক হবে, এগুলো আমরা দেখতে পেতে পারি। রিগুলার সাইন মে বি প্রেজেন্ট, এই পারফোরেশন যদি হয়ে যায় তখন রিগুলার সাইন হবে। কারেন্ট জেলি লাইক স্টুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম, মিউকাস অ্যান্ড ব্লাড, একদম কারেন্ট জেলি লাইক, একদম জেলির মতো দেখতে, রেড কালারের একটা স্টুল হচ্ছে দেখতে পাবো পাস হয়েছে, ঠিক আছে। সসেজ শেপড মাস, সসেজ শেপড মাস পালপেটেড ওভার দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমেনে হচ্ছে আমরা একটা সসেজ শেপড মাস পালপেট করতে পারবো, মানে ধরবো ওখানটাতে হচ্ছে টেলিস্কোপিং হয়েছে, তাহলে ওখানে প্রক্সিমাল পার্টটা ডিস্টালে ঢুকে আছে, ঠিক আছে, তো ওই পার্টটা আমরা প্যালপেট করতে পারবো যে একটা সসেজ শেপ মাস আছে, which can be found in the right upper quadrant, ইলিওসিক্যাল টাইপের রাইট আপার কোয়াড্রেন্টে আমরা পাই, যেটা মোস্ট কমন, আমরা বললাম না যে মোস্ট কমন টাইপটা ইলিওসিক্যাল জাংশনে হয়, তাহলে মোস্ট কমন অনুযায়ী ওরা দিয়েছে রাইট আপার কোয়াড্রেন্টে আমরা কমনলি পাই। টার্গেট সাইন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট সাইনগুলো মনে রাখা, এখানে প্রত্যেকটা লাইন খুব ইম্পর্ট্যান্ট। টার্গেট সাইন, ডোনাট সাইন, ক্ল সাইন, পিচফক সাইন আর সিন ইন ইন্টুসাসেপশন, এগুলো কিন্তু সাইন। যেহেতু টেলিস্কোপিং হচ্ছে তাহলে আমরা ইউএসজি করলে আমরা কি দেখতে পাবো, এইভাবে টার্গেট সাইন দেখতে পাবো, একটা ইন্টেস্টাইনের মধ্যে আরেকটা ঢুকে গেছে, তো হচ্ছে টার্গেট সাইন। অনেক সময় বুল আই সাইনও বলা হয়, বুল বুলস আই সাইন, ঠিক আছে, বুলস আই সাইনও বলা হয়।
আর হচ্ছে ক্ল সাইন, এরকম ক্লয়ের মতো একটা সাইন দেখতে পারবো, ডার্ট সাইনও বলা হয়, অনেকগুলো নাম আছে, ডার্ট সাইন, পিচফর্ক সাইন, ঠিক আছে, এগুলো হচ্ছে অনেকগুলো সাইন। এরপর হচ্ছে ডায়াগনোসিস কি, ফিজিক্যাল এক্সামিনেশন আর হচ্ছে ইউএসজি। নার্সিং কেয়ার হচ্ছে মনিটর ফর বাউল স্টুল, ব্রাউন স্টুল, নর্মাল স্টুল, দিস ইন্ডিকেট অটোমেটিক রিজলভিং অফ দ্য কন্ডিশন। যদি আমরা দেখতে পাই যে ব্রাউন স্টুল আসছে, ওরকম কারেন্ট জেলি স্টুল আর আসছে না, তার মানে দেখবো অটোমেটিক্যালি রিজলভ হয়ে গেছে। এরপরে মনিটর ফর দ্য সাইন অফ ইন্টেস্টিনাল রাপচার, লাইক দ্যাট সাডেন রিলিভিং অফ দ্য পেন ফলোড বাই মোর সিভিয়ার পেন ডিউ টু জেনারেলাইজ পেরিটোনাইটিস। মানে ইন্টেস্টিনাল রাপচার কীভাবে বুঝবো, মানে যে কলিকি একদম পেনটা হচ্ছিলো সেটা হঠাৎ করে দেখবো যে রিলিফ হয়ে যাচ্ছে, রিলিফ হওয়া মাত্রই আবার কিছুক্ষণ পরে সিভিয়ার পেন আবার স্টার্ট হয়ে যাবে, যেটা হচ্ছে জেনারেলাইজ পেরিটোনাইটিসে যেরকম পেন হয় সেরকম। তাহলে আমরা বুঝবো যে রাপচার হয়েছে। কিছু জিনিস যদি রাপচার হয়ে যায়, পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসে বা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু যেগুলো সাইন অফ পেরিটোনাইটিস পড়েছি, মানে সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, তারপর হচ্ছে ভমিটিং, তারপর হচ্ছে আমরা ওই রেফার্ড একটা পেন পাবো, হঠাৎ করে সাডেনলি পেন হবে, এগুলো কিন্তু আমরা পেরিটোনাইটিসের ক্ষেত্রে যেমন পাই সেমভাবে এখানেও পাবো। হাইপোটেনশন মানে শকে চলে যাবে, হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, এগুলো পাবো। ইন্টু ব্লিডিং অর ফ্লুইড লস, অলিগিউরিয়া, অ্যানিউরিয়া, এক্সট্রিমিটিস আর কোল্ড টু টাচ অ্যান্ড শক, যেটা বলছিলাম। হাইড্রোস্ট্যাটিক ডিডাকশন প্রেশার অফ ওয়াটার ইজ ইউজ টু ট্রিট ইন্ট্রুসাসেপশন, মানে অনেক সময় প্রেশার দিয়ে, যেটা ঢুকে আছে ভিতরে, সেটা প্রেশার দিয়ে ওটাকে হচ্ছে বের করা হয়, মানে নিচ থেকে প্রেশার দেওয়া হয়, তাহলে যেটা ডিস্টাল পোর্শনে এরকম ধরো প্রক্সিমালটা এরকম ডিস্টালে ঢুকে থাকে, তো তার নিচ থেকে যখনই প্রেশার দেওয়া হচ্ছে তখন এই প্রক্সিমাল পোর্শনটা ব্যাকওয়ার্ড পুশ হয়ে যাবে, দেন আমরা হচ্ছে নর্মাল ইয়েতে চলে আসবে। হাইড্রোস্ট্যাটিক ডিডাকশন প্রেশার অফ ওয়াটার ওটা বলা হয়। এরপর হচ্ছে আমাদের যেটা আসবো সেটা হচ্ছে ইফ হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইজ নট ইউজফুল, তখন সার্জারি করতে হয়, ঠিক আছে, দেন সার্জারি ক্যান বি পারফর্ম। আফটার সার্জারি ইফ দ্য কন্ডিশন রিপিটেডলি অকার্স, দেন কাট অ্যান্ড রিমুভ দ্য decreased muscle tone portion and then end to end anastomosis can be done. মানে যদি সার্জারি কন্ডিশন, আফটার সার্জারি যদি আবার কন্ডিশনটা রিপিটেডলি অকার হচ্ছে, তাহলে ওই ডিক্রিজ যে মাসেল টোনের ওই পোর্শনটা পুরোটা কাট করে দিয়ে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, ঠিক আছে। এই যে ক্লাসিক্যাল ট্রায়াড অফ ইন্ডোসাসেপশন, ভমিটিং, মেবি ভিলিয়াস, অ্যাবডোমিনাল পেন থাকবে, ইন্টারমিটেন্ট কলিকি অর ক্র্যাম্পি, ব্লাডি স্টুল থাকবে, যেটা হচ্ছে কারেন্ট জেলি লাইক স্টুল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট তিনটে ফিচার। আচ্ছা, এরপরে আমরা আসবো যেটা, সেটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া কি, প্যাসেজ অফ লুজ অ্যান্ড ওয়াটারি স্টুল মোর দ্যান 3 times a day, মোর দ্যান 3 times যদি লুজ অ্যান্ড ওয়াটারি স্টুল হয়, তাহলে সেটাকে আমরা ডায়রিয়া বলবো। এখানে ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা এখানে দিয়েছে, কিন্তু ডায়রিয়াতে ফ্রিকোয়েন্সিটা নয়, মানে স্টুলের, আচ্ছা এখানে বলতে পারো চাইল্ডদের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি, মানে এখানে অনেকগুলো সাইন দেখে অ্যাকচুয়ালি বোঝা হয়, শুধুমাত্র এটাই যে একদম সোল ডেফিনেশন সেটা তা নয়, ঠিক আছে। মানে এটাও বলতে পারো যে 3 times, মোর দ্যান 3 times ইন আ ডে প্যাসেজ অফ লুজ স্টুল হলে, ঠিক আছে। যাই হোক, এরপর হচ্ছে কজেসটা কি, সেটা হচ্ছে ইনফেকশিয়াস কজ, ভাইরাল হচ্ছে রোটা ভাইরাস, মোস্ট কমন কজ অফ ইনফ্যান্টাইল ডায়রিয়া অ্যান্ড মিজেল ভাইরাস, ব্যাকটেরিয়ালে সালমোনেল্লা টাইফি অ্যান্ড প্যারাটাইফি অ্যান্ড ভিব্রিও কোলেরি, আর হচ্ছে প্যারাসাইটিয়ালে হচ্ছে এন্টিমেবা হিস্টালাইটিকা, গার্ডিয়া ল্যাম্বিয়া, এগুলো ফাঙ্গালে হচ্ছে ক্যান্ডিডা অ্যালপিক্যান্স। নন ইনফেকশিয়াস কজ, ল্যাকটোজ ইনটলারেন্স হলে সিলিয়াক ডিজিজ, ম্যালঅবজর্পশন সিনড্রোম অ্যান্ড হাসপাং ডিজিজ, আর আইবিডি, ঠিক আছে। এগুলো হলে হচ্ছে আমাদের ডায়রিয়ার কজ। মেনলি ওই রোটা ভাইরাসটা মোস্ট কমন কজ অফ ডায়রিয়া, ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর ব্যাকটেরিয়াতে সালমোনেল্লা টাইফিটা হয়, এটা মনে রাখতে পারো। এরপর হচ্ছে টাইপস অফ ডায়রিয়া। অ্যাকিউট ডায়রিয়া হয় যদি লেস দ্যান 2 weeks হচ্ছে মোস্ট অফ ইনফেকশিয়াস এটা হয়, অ্যাকিউট ডায়রিয়াটা মেনলি হয়। ক্রনিক ডায়রিয়া মোর দ্যান 4 weeks, মোস্ট অফ নন ইনফেকশিয়াস ডায়রিয়া যেগুলো, সেগুলো ক্রনিক ডায়রিয়া হয়। মানে ধরো ওই ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম বা ল্যাকটোজ ইনটলারেন্স হলে ক্রনিক ডায়রিয়া আমরা দেখতে পাই, যেগুলো ইনফেকশনের কারণে হচ্ছে, কোনো মাইক্রো অর্গানিজমের কারণে হচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাকিউট ডায়রিয়া দেখতে পাই।
পারসিস্টেন্ট ডায়রিয়া মানে কি, মোর দ্যান 14 days or 2 to 4 weeks with infectious cause, মানে যদি ইনফেকশিয়াস কজ আছে তাও হচ্ছে পারসিস্টেন্টলি 14 ডেজেরও বেশি, 2 weeks-এর বেশি হচ্ছে, সেটাকে আমরা বলবো পারসিস্টেন্ট ডায়রিয়া। এরপর অ্যাকর্ডিং টু স্টুল কন্টেন্ট অনেক রকমের টাইপ আছে, যেটা হচ্ছে রাইস স্টুল ওয়াটার। রাইস ওয়াটার যদি স্টুল পায় তাহলে সেটা আমরা জানবো যে কোলেরা, ঠিক আছে। পি স্যুপ ওয়াটার স্টুল যদি পায় সেটা হচ্ছে টাইফয়েড। ব্লাড ইন দ্য স্টুল হলে ডিসেন্ট্রি। তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইন অ্যান্ড সিমটমগুলো কি, ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেস লাইক হাইপোক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া অ্যান্ড হাইপোক্যালসিমিয়া। তাহলে ডিহাইড্রেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটম অফ ডায়রিয়া। ডিহাইড্রেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ও সিভিয়ার একটা ডিহাইড্রেশন হয়ে গেলে সিভিয়ার কন্ডিশনে পৌঁছে যেতে পারে, ওই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর বাকি ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেস ধরো হাইপোক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া অ্যান্ড হাইপোক্যালসিমিয়া, এগুলোও ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, ভমিটিং হলে মেটাবলিক অ্যালকালোসিস হয় যেহেতু অ্যাসিড কন্টেন্টটা বেরিয়ে যাচ্ছে, আর ডায়রিয়া হলে কিন্তু উল্টোটা মেটাবলিক অ্যাসিডোসিস হয়, এটা মাথায় রাখবেন। এরপর আমরা আসছি যেটা হচ্ছে ডিহাইড্রেশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। Excessive loss of body fluids caused by illness, sweating or inadequate intake or more water loss compared to intake, ঠিক আছে। এক্সেসিভ যদি বডি ফ্লুইডের লস হয় যে কোনো কজে, বাই ইলনেস, সোয়েটিং অর ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ অর মোর ওয়াটার লস কম্পেয়ার টু ইনটেক, তাহলে আমরা সেটাকে ডিহাইড্রেশন বলবো। Clinical symptoms কি, clinical features are depend on severity of dehydration. Some includes depressed or sunken fontanelles, decreased skin turgor, decreased tear production, oliguria and anuria in severe dehydration. তাহলে ডিপ্রেস বা সানকেন ফন্টানেল হবে, স্কিন টার্গার যেটা সেটা হচ্ছে ডিক্রিজ হয়ে যাবে, টিয়ার প্রোডাকশনটা ডিক্রিজ হবে, অলিকিউরিয়া অ্যানিউরিয়া এগুলো হচ্ছে দেখতে পেতে পারি। দেন হচ্ছে ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন। টাইপ অফ ডিহাইড্রেশন কি, অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি মাইল্ড ডিহাইড্রেশন হয়, মডারেট আর সিভিয়ার ডিহাইড্রেশন, ঠিক আছে। 2.2 to 5% যদি বডি ফ্লুইড লস হয়, মাইল্ড 6 to 9%। এটা পার্সেন্টেজ ওয়াইজ অত আসে না, তিনটে টাইপের হয়, মাইল্ড, মডারেট আর সিভিয়ার। এগুলো আমরা আবার আসবো ওই ছকটা। অ্যাকর্ডিং টু অসমোলারিটি আইসোটনিক ডিহাইড্রেশন হয়, মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ইলেকট্রোলাইট লস হচ্ছে, তখন সেটা আইসোটনিক ডিহাইড্রেশন। নো ফ্লুইড শিফটিং ফ্রম আইসিএফ টু ইসিএফ, মানে ইলেকট্রোলাইটও যা বেরোচ্ছে ওয়াটারও তা বেরোচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আইসোটনিক। হাইপোটনিক ডিহাইড্রেশন মানে কি, মানে হচ্ছে ইলেকট্রোলাইট লস ইজ হায়ার দ্যান দ্য ফ্লুইড লস, মানে ইলেকট্রোলাইটটা বেশি বেড়ে যাচ্ছে, ফ্লুইডটা হচ্ছে কম বেরোচ্ছে, তাহলে বডিতে কি হবে, বেশি ফ্লুইড থাকবে আর ইলেকট্রোলাইট কম হবে, তাহলে সেটা আমরা কি বলবো, হাইপোটনিক, যেহেতু কনসেন্ট্রেশনটা কম সলিউটের, তাহলে সেটা হাইপোটনিক ডিহাইড্রেশন। সেল সোয়েলিং অকার্স, এখানে কিন্তু সেল সোয়েলিং হবে, ঠিক আছে, কারণ কি ওয়াটার বেশি আছে ব্লাডে, এরপর সেই ওয়াটারটা সেলে হচ্ছে চলে যাবে, ব্লাডে ওয়াটার বেশি আছে সেলে চলে যাবে, ওই জন্য সেল সোয়েলিং হবে। মে ইউজ হাইপারটনিক ফ্লুইড ফর ম্যানেজমেন্ট, আর সেক্ষেত্রে আমরা ওই জন্য হাইপারটনিক হচ্ছে ফ্লুইড দিয়ে থাকি ফর ম্যানেজমেন্টের জন্য হাইপারটনিক ফ্লুইড দিই, তাহলে সলিউট আবার বেশি দিচ্ছি, সেক্ষেত্রে ওই সেল থেকে আবার ওয়াটারটা টেনে ব্লাডে নিয়ে আসবে। ফ্লুইড শিফটিং ফ্রম ইসিএফ টু আইসিএফ অকার্স, এখানে ইসিএফ থেকে যেটা এটা বললাম সেল সোয়েলিং, মানে হচ্ছে ইসিএফ থেকে ব্লাড থেকে হচ্ছে আইসিএফে যাচ্ছে, ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে, সেটা হচ্ছে আমাদের সেলে। এরপর হচ্ছে হাইপারটনিক ডিহাইড্রেশন, ঠিক উল্টোটা, ফ্লুইড লস ইজ হায়ার দ্যান দ্য ইলেকট্রোলাইট লস, সো দ্য রিমেনিং বডি fluid is hypertonic. Fluid shifting from the ICF to ECF occurs. Cell shrinkage occurs. May use hypotonic fluid for management. এরপর হচ্ছে ডিগ্রি অফ ডিহাইড্রেশন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ছক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব কোয়েশ্চেন আসে এটার থেকে। জেনারেল ফ্যাক্টরস, মাইল্ড ডিহাইড্রেশনে হচ্ছে ওয়েল অ্যান্ড অ্যালার্ট থাকে, মডারেট ডিহাইড্রেশনে রেস্টলেস, থ্রাস্টি, ইরিটেবল, ঠিক আছে। আর সিভিয়ার ডিহাইড্রেশনে হচ্ছে ড্রাউজি, কোল্ড এক্সট্রিমিটিস আর লেথার্জিক। মডারেট ডিহাইড্রেশনে কিন্তু থ্রাস্টি থাকবে, ঠিক আছে। আর হচ্ছে আইস হচ্ছে নর্মাল, ইন মাইল্ড, মডারেটের ক্ষেত্রে সানকেন হবে, আর সিভিয়ারে ভেরি সানকেন আর ড্রাই হবে। অ্যান্টিরিয়ার ফন্টানে নর্মাল, ইন কেস অফ মাইল্ড, মডারেটে ডিপ্রেসড হবে, সিভিয়ারে ভেরি ডিপ্রেসড,
তারপরে হচ্ছে টিয়ার্স প্রেজেন্ট থাকবে, ইন মাইল্ড মডারেটে অ্যাবসেন্ট থাকবে, আর সিভিয়ারেও অ্যাবসেন্ট থাকবে। দেন হচ্ছে মাউথ প্লাস টাং ময়েস্ট থাকবে, হচ্ছে মাইল্ডে, মডারেটে হচ্ছে স্টিকি হয়ে যাবে, আর সিভিয়ারে একদম ড্রাই হয়ে যাবে। স্কিন টার্গার সাইটলি ডিক্রিজ, এখানে হচ্ছে ডিক্রিজ 1 to 2 সেকেন্ড, ভেরি ডিক্রিজ মানে গ্রেটার দেন 2 সেকেন্ড হলে সেটা হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন। থ্রাস্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, থ্রাস্টটা নর্মাল, ড্রিঙ্কস ইগারলি, থ্রাস্টি ইন মডারেট ডিহাইড্রেশনে কিন্তু ড্রিঙ্কস ইগারলি অ্যান্ড থ্রাস্টি, এটা খুব কোয়েশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আনএবল টু ড্রিঙ্ক অর ড্রিঙ্কস পুয়ারলি, যদি একদম মানে জল খেতে পাচ্ছে না, যদি ওয়াটার ড্রিঙ্ক করতে পারছে না, দেন হচ্ছে ওটা সিভিয়ার ডিহাইড্রেশন। সিভিয়ার ডিহাইড্রেশনে কিন্তু থ্রাস্টি থাকবে না বাচ্চাটা। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। পালস হচ্ছে স্লাইটলি ইনক্রিজ, এখানে র্যাপিড আর উইক, র্যাপিড অ্যান্ড সামটাইম ইমপ্যালপেবল। পিপি হচ্ছে এখানে নর্মাল, এখানে হচ্ছে ডিপ্রেসড মডারেটের ক্ষেত্রে, আর সিভিয়ার ক্ষেত্রে ডিক্রিজড, মেবি আনরেকর্ডেবল, অনেকটা ডিক্রিজ একদম হয়ে যাবে। তারপরে হচ্ছে রেসপিরেটরি রেট হচ্ছে স্লাইটলি ইনক্রিজ, এখানে ইনক্রিজ, এখানে ডিপ আর র্যাপিড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ইউরিন আউটপুট নর্মাল রিডিউসড, এখানে হচ্ছে মার্কডলি রিডিউসড, অনেক বেশি রিডিউস হয়ে যাবে। ট্রিটমেন্টে এখানে প্ল্যান এ দেওয়া হয় মাইল্ডের ক্ষেত্রে, আর মডারেটের ক্ষেত্রে প্ল্যান বি, আর আমাদের সিভিয়ারের ক্ষেত্রে প্ল্যান সি। এরপর আমরা আসবো যেটা হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস কি? ফিজিক্যাল এক্সামিনেশন, স্টুল কালচার, ক্যাপিলারি রিফিল টেস্ট করা হয়, খুব ইম্পর্ট্যান্ট। আর একটা হচ্ছে স্টুল হ্যাঙ্গিং ড্রপ টেস্ট, যেটাতে ইউজড ফর দ্য ডায়াগনোসিস অফ কোলেরা। কোলেরা ডায়াগনোসিসে এইভাবে স্টুল হ্যাঙ্গিং ড্রপ টেস্ট করা হয়, ইন উইচ দ্য হ্যাঙ্গিং ড্রপ অফ দ্য ভিব্রিও কোলেরি ক্যান বি সিন বাই দেয়ার মুভমেন্ট। খুব ইম্পর্ট্যান্ট। স্কিন পিঞ্চ টেস্ট একটা করা হয়, অ্যাবডোমেন ইজ দ্য বেস্ট সাইড ফর দ্য স্কিন পিঞ্চ টেস্ট। ইফ স্কিন গোজ ব্যাক কুইকলি দেন ইন্ডিকেট নো ডিহাইড্রেশন, অ্যান্ড ইফ স্কিন উড নট ব্যাক কুইকলি তাহলে হচ্ছে ডিক্রিজড স্কিন টার্গার আমরা ধরবো, দেন ইট ইজ ইন্ডিকেটেড ডিহাইড্রেশন। যদি কুইকলি হচ্ছে স্কিন এভাবে পিঞ্চ করলাম, কুইকলি চলে গেল, তাহলে হচ্ছে কোনো ডিহাইড্রেশন নেই। আর যদি একদম মানে কুইকলি যাচ্ছে না, অনেকক্ষণ পরে যাচ্ছে, দেন আমরা ধরবো ওটা ডিহাইড্রেশন আছে। মাইল্ডটাকে অনেক সময় নো ডিহাইড্রেশনও বলা হয়, ঠিক আছে। নো ডিহাইড্রেশন, মডারেট ডিহাইড্রেশন আর সিভিয়ার ডিহাইড্রেশন। ক্যাপিলারি রিফিলিং টেস্ট যেটা, হ্যাঁ সেটা হচ্ছে কি, ইট ইজ অলসো, অথবা এটা ক্যাপিলারি রিফিল টাইমও বলা হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ নেল ব্রাঞ্চ টেস্ট, ইউজ টু মনিটর ডিহাইড্রেশন অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো টু টিস্যু। ইট ইজ অ্যান ইন্ডিকেটর অফ টিস্যু পারফিউশন অ্যান্ড ডিহাইড্রেশন। দ্য অ্যাপ্লাইড প্রেসিং টাইম ইজ 5 seconds. CRT is measured with a manual stopwatch. If children and adult, most reliable site for CRT testing in the finger palm, not at the fingernail. এটা কিন্তু ফিঙ্গার পাল্পে হচ্ছে টেস্ট করা হয়, মানে এরকম নিচে, ফিঙ্গার নেলে কিন্তু নয়। এটা আগে আমরা খুব কনফিউজ হতাম যে সিআরটি দেখছি ফিঙ্গার নেলেই হবে, কিন্তু ফিঙ্গার নেলে নয়, ফিঙ্গার পাল্পে হচ্ছে টেস্ট করা হয়। এটা কিন্তু খুব গুলিয়ে যায়, আর এটা একটা মিসকনসেপশন থাকে, তো এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা মনে রাখবে যে ফিঙ্গার নেলে নয়, ফিঙ্গার পাল্পে। পাল্পে বলতে এই সফট জায়গাটা কিন্তু পাল্প বলা হচ্ছে, মানে এইভাবে হচ্ছে আমরা প্রেস করে থাকি, তারপরে ছাড়ি, ঠিক আছে। নর্মাল মানে 3 সেকেন্ডের জন্য হচ্ছে পেস্ট করে, আর নর্মাল সিআরটি ইজ লেস দেন 3 সেকেন্ড। 3 সেকেন্ডের থেকে কম হবে, মানে এরকম প্রেস করে রাখলাম, দিয়ে ছাড়লাম, দিয়ে দেখবো 3 সেকেন্ডের মধ্যে যদি চলে আসছে, মানে আমাদের এই রেডি সিএটা, মানে ব্লাড ফ্লোটা চলে আসছে, তাহলে আমরা জানবো যে নর্মাল। আর abnormal is greater than equal to 3 seconds, equal to নয়, greater than বলতে পারো, greater than 3 seconds. In neonates, most reliable sign for CRT testing in midpoint of the sternum, and normal CRT is less than equal to 2 seconds, and abnormal হচ্ছে more than 2 seconds. তাহলে নিওনেটসের হচ্ছে 2 seconds কিন্তু, আর আমাদের অ্যাডাল্ট বা চিলড্রেনের হচ্ছে 3 seconds. আর ওটা কোথায় টেস্ট করা হয় নিওনেটের ক্ষেত্রে? মিড পয়েন্ট অফ দ্য স্টারনাম, স্টারনামের মিড পয়েন্টে হচ্ছে আমরা চেক করব, স্টারনামের মিড পয়েন্টে। এরপর আমরা আসবো ম্যানেজমেন্ট অফ ডিহাইড্রেশন, যেটা হচ্ছে প্ল্যান এ, বি অ্যান্ড সি ফর গিভিং ফ্লুইড বেসড আপন দ্য অ্যাসেসমেন্ট লেভেল অফ হাইড্রেশন, গিভিং ওআরএস অ্যান্ড জিঙ্ক সাপ্লিমেন্টেশন, অ্যান্টিবায়োটিক অনলি ইফ ইন্ডিকেটেড। এই যে এটা হচ্ছে আমাদের একটা ইমেজ দেওয়া হয়েছে, ক্লিনিক্যাল ফিচার অফ শক ফ্রম ডিহাইড্রেশন ইন অ্যান ইনফ্যান্ট, ডিক্রিজ লেভেল অফ কনসিয়াসনেস হবে, সানকেন ফ্রন্টাল এন্ড ড্রাই মিউকাস মেমব্রেন, আইস সানকেন অ্যান্ড টিয়ারলেস, ট্যাকিপনিয়া,
prolonged capillary refill time, tachycardia, weak peripheral pulses, reduced tissue turgor, sudden weight loss, reduced urine output, cold extremities, hypotension হবে, pale or mottled skin। ঠিক আছে, এরপর আমরা আসছি যেটা হচ্ছে আমাদের প্ল্যান এ ফর মাইল্ড ডিহাইড্রেশন, প্ল্যান বি ফর মডারেট ডিহাইড্রেশন অ্যান্ড প্ল্যান সি ফর হচ্ছে আমাদের সিভিয়ার ডিহাইড্রেশন। ঠিক আছে, আচ্ছা প্ল্যান এ, এখানে অনেক কিছু লেখা আছে। মাইল্ড ডিহাইড্রেশন ক্যান বি ট্রিটেড অ্যাট হোম অ্যান্ড দেয়ার অ্যাভেলেবল ফ্লুইডস অ্যান্ড ওআরএস। মেনলি প্ল্যান এতে হচ্ছে আমরা ওই 10 to 20 ml পার কেজি পার লুজ টুল হচ্ছে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, ওআরএসটা এখানে অনেক কিছু দেওয়া আছে, এত কিছু মাথায় রাখার দরকার নেই। মেনলি যেটা আছে যেটা হচ্ছে 10 to 20 ml পার কেজি পার হচ্ছে লুজ স্টুল, সেই হিসেবে আমরা হচ্ছে দিয়ে থাকি ওআরএসটা। সিরাপ জিঙ্ক ক্যান অলসো বি গিভেন ইন অল টাইপস অফ ডায়রিয়া। আফটার 24 hours রিমেন্ড ওআরএস সলিউশন শুড বি ডিসকার্ডেড। অলওয়েজ কিন্তু যে ওআরএস সলিউশনটা প্রিপেয়ার আমরা করেছি 24 hours পরে কিন্তু সেটা ডিসকার্ড করে দেবো। ঠিক আছে, এরপর আসছি যেটা প্ল্যান বি ফর মডারেট ডিহাইড্রেশন। এখানেও কিন্তু এত কিছু মনে রাখার দরকার নেই, এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়। মেনলি যেটা মনে রাখবে সেটা হচ্ছে ওআরএস দেওয়া হয় তোমার 75 ml পার কেজি ওভার 4 hours, ওভার 4 hours। তাহলে 75 ml পার কেজি ওভার 4 hours এটা হচ্ছে আমাদের দেওয়া হয় ওআরএসটা। ইন কেস অফ মডারেট, এটা হচ্ছে আমরা এই জিনিসটা আমরা মাইল্ডে পড়েছি, আর এটা হচ্ছে মডারেটে। ওই ওআরএস থেরাপিটাই বলেছে, আর এগুলো কিন্তু উল্টোপাল্টা একটু কনফিউজ করা আছে, এগুলো মনে রাখার দরকার নেই। এরপর প্ল্যান সিটা, এটা যেটা বলা আছে সেটা ঠিক আছে। ওআরএস ইজ নট রেকমেন্ডেড, মানে সিভিয়ার ডিহাইড্রেশনে হচ্ছে ওআরএস রিকমেন্ড করা হয় না। আইভি ফ্লুইড থেরাপি ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্য অ্যামাউন্ট ডিপেন্ড অন দ্য এজ গ্রুপ। এজ গ্রুপের হচ্ছে অ্যামাউন্ট উপরে হচ্ছে আমাদের অ্যামাউন্টটা ডিপেন্ড করছে। ঠিক আছে, commonly used IV fluid is RL or Hartmann solution। RL বা Hartmann সলিউশনটা ডায়রিয়াতে ডিহাইড্রেশনে মোস্ট কমনলি ইউজড হয়। ফর লেস দ্যান 2 years, এটা 2 years নয়, এটা আবার ভুল আছে, এটা হচ্ছে 1 year হবে। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে 2 নয়, 1 year, 2 নয়, এটা হচ্ছে 1। ঠিক আছে, ফর লেস দ্যান 1 year দ্য থেরাপি প্ল্যান ফর 6 hours। 6 ঘন্টার থেরাপি প্ল্যান। লোডিং ডোজটা কি 30 ml পার কেজি ওভার 1 hour। মেনটেন্যান্স ডোজ 70 ml পার কেজি ওভার 5 hours। ঠিক আছে, মানে 6 hours ধরে দেওয়া হয়। প্রথম 1 ঘন্টায় হচ্ছে 30 ml পার কেজি দেওয়া হয়, আর সেকেন্ড মানে তারপরে যে 5 ঘন্টা আছে সেটাই 70 ml পার কেজি ওভার 5 hours। টোটাল হচ্ছে 100 ml পার কেজি হচ্ছে দেওয়া হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই পোর্শনটা। আর ফর মোর দ্যান 1 year তখন হচ্ছে আমরা টাইমটা হাফ করে দেবো, মানে আগে 6 hours-এ দেওয়া হচ্ছিল, যারা মোর দ্যান 1 year তাদের ক্ষেত্রে 3 hours-এ দেওয়া হবে, 6-এর হাফ 3। লোডিং ডোজটাও হচ্ছে 30 ml পার কেজি ওভার 1-এর হাফ কত, হাফ আওয়ার, 30 মিনিটসে দেবো। 70 কেজি হচ্ছে কত, 70 ml পার কেজি কততে দেবো, 5-এর হাফ করো, 5-এর হাফ করলে 2.5 হয়, 2.5 hours। মানে মোর দেন 1 year-টা হচ্ছে পুরোটা টাইমটা হাফ করে দেবো। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো চলে আসবে, বাকি সেম জিনিস, অ্যামাউন্টটা হচ্ছে সেম। বোঝা গেছে? তাহলে ফর লেস দ্যান 1 year, ফর মোর দ্যান 1 year, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবে। সিরাপ জিঙ্ক শুড অলসো বি গিভেন ওয়েন চিলড্রেন ইজ কনসিয়াস। আর জিঙ্কটাও হচ্ছে দেওয়া যাবে। এরপর আমরা ওআরএস নিয়ে আসবো। ওআরএসটা খুব ইম্পর্ট্যান্ট। ওরাল রিহাইড্রেশন সলিউশন বা আমরা ওআরএস বলে থাকি। ওরাল রিহাইড্রেশন থেরাপি ইজ আ টাইপ অফ ফ্লুইড রিপ্লেসমেন্ট ইউজ টু প্রিভেন্ট অ্যান্ড ট্রিট ডিহাইড্রেশন স্পেশালি ডিউ টু ডায়রিয়া। ORS therapy can give in a baby with mild to moderate dehydration. It should not be given in a baby with severe dehydration. আমরা আগেই বললাম যে মাইল্ড আর মডারেটের ক্ষেত্রে আমরা ওআরএস দেবো, কিন্তু সিভিয়ারের ক্ষেত্রে হচ্ছে আমরা ওআরএস দেবো না, তখন হচ্ছে আমরা ফ্লুইড দেবো। কন্টেন্ট অফ ওআরএস কি, এটাও খুব ইম্পর্টেন্ট। সোডিয়াম ক্লোরাইড 2.6 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম, ট্রাইসোডিয়াম সাইট্রেট 2.9 গ্রাম অ্যান্ড গ্লুকোজ ইজ 13.5 গ্রাম। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। টোটাল ওয়েট অফ ওআরএস ইন পাউচ ইজ 20.5 গ্রাম। ওল্ড ফর্মুলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ছিল ট্রাইসোডিয়াম সাইট্রেটে, এখন কিন্তু সেটা নেই, এখন হচ্ছে আমাদের ট্রাইসোডিয়াম সাইট্রেট আছে।
নর্মাল অসমোটিক ভ্যালু অফ আওয়ার বডি ফ্লুইড ইজ 270 থেকে 3110 মিলিমোল পার লিটার। দ্য নিউ ORS was launched by WHO in January 2004 and in India 2004 June. One pouch of ORS should be diluted in 1 liter of plain water. আমরা জানি একটা ORS এর পাউচ হচ্ছে 1 লিটারে ডাইলিউট করতে হবে। আর প্রিপেয়ার্ড ORS সলিউশন শুড বি ইউজড উইদিন 24 hours. আফটার দ্যাট রিমেনিং সলিউশন শুড বি ডিসকার্ডেড। অসমোটিক ভ্যালু অফ ORS কি? সোডিয়াম হচ্ছে 75 মিলিমোল পার লিটার, গ্লুকোজ 65 মিলিমোল পার লিটার, ক্লোরাইড 75, পটাশিয়াম 20 অ্যান্ড সাইট্রেট হচ্ছে 10। আর টোটাল অসমোটিক ভ্যালু অফ 1 পাউচ অফ ORS ইজ 245 মিলিমোল পার লিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ORS ইজ আ হাইপোটনিক সলিউশন, কারণ কি আমাদের বডিটা আমরা পড়লাম কত 270 থেকে 310, আর এখানে হচ্ছে 245, তাহলে হচ্ছে কম কনসেন্ট্রেশন, ওই জন্য ORSটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। রোল অফ ইচ কনস্টিটিউয়েন্ট অফ ORS মেনলি। আচ্ছা, এখানে কিন্তু এই অসমোটিক ভ্যালুগুলোও ইম্পর্ট্যান্ট। এটা এখন অতটা আসে না, আগে এটা আসতো, এখন কিন্তু অসমোটিক ভ্যালুটা বেশি আসতে পারে আর কি। তো চেষ্টা করবে দুটোই মনে রাখার, বাট যতটা মনে রাখতে পারবে আর কি। এরপর ORS এর যে টোটাল অসমোটিক ভ্যালু, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তো মাথায় রাখতেই হবে, এটার কোনো চান্স নেই ভুলার। রোল অফ ইচ কনস্টিটিউয়েন্টস অফ ORS: গ্লুকোজ ফ্যাসিলিটেট অ্যাবজর্পশন অফ sodium and hence water. Sodium and potassium replace the loss of this essential element in diarrhea and vomiting. Citrate correct the acidosis that occurs due to diarrhea and dehydration. ঠিক আছে, মানে গ্লুকোজ হচ্ছে অ্যাবজর্পশনটা হেল্প করে সোডিয়াম আর ওয়াটারের, মানে আমাদের হচ্ছে ইন্টেস্টাইন বলো, সেটা হচ্ছে ডাইরেক্ট সোডিয়াম ওইভাবে অ্যাবজর্ব করতে পারবে না, কারণ কি গ্লুকোজের অ্যাবজর্পশনটা হচ্ছে থাকে তখনও। ঠিক আছে, এরপর গ্লুকোজ কি করে, যেহেতু ORS এ হচ্ছে গ্লুকোজ থাকে, তো গ্লুকোজের সাথে সাথে সে সোডিয়ামকেও নিয়ে পুরোটা অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে, ওই জন্য ORSটা ইম্পর্টেন্ট, মানে গ্লুকোজের অ্যাবজর্পশন কোয়ালিটিটা থাকে, কিন্তু সোডিয়ামের অ্যাবজর্পশন কোয়ালিটিটা লস হয়ে যায় ডিউ টু ডিহাইড্রেশন, ডিউ টু ডায়রিয়া। ওই জন্য হচ্ছে গ্লুকোজটা তখন যেহেতু ORS এ আছে, সেটা ফ্যাসিলিটেট করে সোডিয়াম আর ওয়াটারের অ্যাবজর্পশনটা। বোঝা গেছে? সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম রিপ্লেস দ্য লস অফ দিস এসেনশিয়াল এলিমেন্টস অ্যান্ড ডায়রিয়া অ্যান্ড ভমিটিং, অ্যান্ড সাইট্রেটটা কারেক্ট করে অ্যাসিডোসিসটা দ্যাট অকার ডিউ টু ডায়রিয়া অ্যান্ড ডিহাইড্রেশন। এরপর জিঙ্ক সাপ্লিমেন্টেশন, এটাও খুব ইম্পর্ট্যান্ট। বেনিফিট অফ গিভিং জিঙ্ক উইথ ORS টু আ চাইল্ড সাফারিং ফ্রম ডায়রিয়া কি? এটা হচ্ছে ডিক্রিজ সিভিয়ারিটি অ্যান্ড ডিউরেশন অফ ডায়রিয়া। সিভিয়ারিটি আর ডিউরেশন অফ ডায়রিয়াটাকে কমায়। লেস ওয়াটারি স্টুল, লেস ফ্রিকোয়েন্সি অফ স্টুল। Zinc administration during diarrhea decreases hospital admission rate by 15 to 20% and child mortality by 3 to 5%. তাহলে কি হলো, যে সিভিয়ারিটি আর ডিউরেশন অফ ডায়রিয়াটাকে কমাচ্ছে, লেস ওয়াটারি স্টুল আর লেস ফ্রিকোয়েন্সি অফ স্টুল করছে, আর হচ্ছে আমাদের হসপিটাল অ্যাডমিশন রেটটাকে কমাচ্ছে, চাইল্ড মর্টালিটি রেটটাকেও কমাচ্ছে। ডোজ অফ জিঙ্কটা কত? ফর চিলড্রেন বিটুইন 2 to 6 months 10 mg ফর 14 days, আর ফর চিলড্রেন অ্যাবাভ 6 months 20 mg ফর 14 days। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডোজ অফ জিঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 10 mg হচ্ছে 2 to 6 monthsে ফর 14 days, দেন 6 months অ্যাবাভ 6 month হলে 20 mg ফর 14 days। প্রথমে 10, তারপরে 20, 14 দিন করে। ঠিক আছে, মাথায় রাখবে। এরপর হচ্ছে আমাদের অলসো রিমেম্বার ডিসেন্ট্রি ইজ ক্লাসিফাইড ইন্টু 2 টাইপস। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি কজড বাই সিজেল্লা, খুব ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি ইজ কজড বাই সিজেল্লা অ্যান্ড অ্যামিবিক ডিসেন্ট্রি ইজ কজড বাই অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। In case of diarrhea we have to give first priority to treat dehydration, যেটা বলছিলাম ডিহাইড্রেশনটাই মোস্ট ইম্পর্ট্যান্ট, আর ওটার জন্যে মানে সিভিয়ার কমপ্লিকেশন কজ করতে পারে বাচ্চাতে, ইভেন ডিহাইড্রেশনের জন্য বাচ্চা মারা যেতে পারে। ওই জন্য ডিহাইড্রেশনটা ট্রিট করা হচ্ছে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি। দেন সেকেন্ড প্রায়োরিটি গোজ টু কারেকশন অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। প্রথমে ডিহাইড্রেশন কারেক্ট করব, নেক্সট আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেক্ট করব। মডারেট ডিহাইড্রেশন ইজ ট্রিটেড বাই ORS and IV therapy used for only severe dehydration, এটাও খুব ইম্পর্টেন্ট। মডারেটে কিন্তু আমরা হচ্ছে IV থেরাপি দেবো না, IV থেরাপি সিভিয়ার ডিহাইড্রেশনে দেবো, আর মডারেট ডিহাইড্রেশনে হচ্ছে আমরা ORS। নর্মাল ক্যাপিলারি রিফিল ইন চিলড্রেন ইজ লেস দ্যান 3 seconds, এটা হচ্ছে চিলড্রেন বলা আছে, নিওনেটে কিন্তু 2 seconds। ORS ইজ স্টেবল অ্যাট রুম টেম্পারেচার সো ডাজ নট রিকোয়ার কোল্ড চেন স্টোরেজ। ORS কিন্তু রুম টেম্পারেচার আমরা স্টোর করতে পারি, ওই জন্য কোল্ড চেন স্টোরেজের দরকার হয় না। So it is all about GI disorders গুলো in children.
সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে, ডু রাইট ইন দ্য কমেন্টস। So I hope you like this video. If you liked it, do like, share and subscribe for more such content and updates. So thank you so much. Bye bye.